সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনার, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন অন্তর মাহমুদ ভাই। ওনার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নের আউটশাহী গ্রামে। তবে ঘটনাটি ওনার সাথে ঘটেনি, ঘটনাটি ঘটেছে ওনারই খুব কাছের বন্ধু নাদিম শেখের সাথে। নাদিম শেখের বাড়িও কিন্তু এই আউটশাহী গ্রামেই, একই গ্রামেই। ওনাদের দুইজনের বাসার মধ্যবর্তী দূরত্ব পায়ে হেঁটে সর্বোচ্চ 5 মিনিট। তো নাদিম শেখের সাথে যে ঘটনাটি ঘটেছে, চলুন সেই ঘটনায় চলে যাই। ঘটনাটির সময়কাল 2012। তখন এই নাদিম শেখ এসএসসি পরীক্ষার্থী। দুপুর 2টোর সময় হঠাৎ করেই মোবাইল ফোনে একটি কল আসে যে পাশের গ্রামে তার যে ছোট খালার বাসা, সেখানে তার যে খালাতো বোন, বয়স 10 থেকে 11 মাস হবে, সে পানিতে পড়ে মারা গেছে, তাও বালতিতে রাখা সামান্য পানিতে পড়ে। সবাই অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? বালতি তো কাত হয়ে পড়ে যাওয়ার কথা, আর বালতিটাও ছিল ছোট। বালতিটির মধ্যে মাখা ছিল নিচের দিকে আর পা ছিল উপরের দিকে। পুতুলের মতো ফুটফুটে সুন্দর এই বাচ্চাটি রাগ করলে লাল টকটকে শরীর হয়ে যেত, গায়ের রং এতটাই ফর্সা ছিল। খুব সুন্দর এই বাচ্চাটি এভাবে মারা যেতে পারে, সকলের কাছে এই বিষয়টি আসলে অবিশ্বাস্য মনে হচ্ছিল। তারপরও আল্লাহর ডাক আসলে, ছোট হোক বড় হোক, যে যেই পদেই থাক, কেউ তো রক্ষা করতে পারবে না, আল্লাহর ডাকে সাড়া দিতেই হবে। ওনারা দ্রুত সেখানে চলে গেলেন। গিয়ে দেখলেন খালামণি অজ্ঞান হয়ে বিছানায় শুয়ে আছেন। বাড়িতে কান্নার রোল চলছে। খালু নিস্তব্ধ হয়ে আছেন, কোন রকম কথা বলছেন না কারোর সাথে। কিছু বলে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা কারোরই ছিল না। খালামণি যখন একটু জ্ঞান ফেরে, সাথে সাথে কান্না শুরু করে দেন, আবার কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে যান। যখনই জ্ঞান ফেরে তখনই উনি বলেন যে, মা, তুমি আমাকে বলছিলে না এই অবস্থায় কাউকে কখনো ভিক্ষা দিবা না? আমি তো শুনি নাই কথা। আজ সকাল 11টার দিকে এক মহিলা আমার কাছে ভিক্ষা চাইতে আসছে, আর আমি দিয়ে দিছি। ওই মহিলারূপী পিশাচটা আমার মেয়েকে নিয়ে গেছে। তো এই কথা বলছে, কান্নাকাটি করছে, আবার অজ্ঞান হয়ে যাচ্ছে। আসলে যে নানু ওখানে ছিলেন, উনি সবাইকে বলছিলেন যে যদি বাড়িতে এরকম ছোট বাচ্চা থাকে অথবা কেউ যদি অন্তঃসত্ত্বা হয়, এই অবস্থাতে কোনো ভিক্ষুক যদি ভিক্ষা চায়, সে যতই দরিদ্র হোক, যদি বলে আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করেন বা আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দেন, তাহলে শুধু দিতে হবে, তা না হলে কিছু দেয়া যাবে না। যদি কিছু দেয়া হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রেই এই জিনিসগুলো দুষ্টু পিশাচ হওয়ার সম্ভাবনা বেশি, আর তখন ওই পরিবারের শিশু সন্তানকে ওরা মেরে ফেলে। এই ঘটনাটি ওখানে ঘটেছিল। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং, বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটা লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। দুপুর বেলা বাচ্চাটি মারা যায়, অথচ 11টার দিকে, মানে বেলা 11টার দিকে ওই মহিলাকে সে ভিক্ষা দিয়েছিল। মহিলাটির আচার আচরণ সন্দেহজনক ছিল। এখন অনেকেই তো ভিক্ষা চায়, সবার আচার আচরণ তো সন্দেহজনক নয়, তবে কিছু কিছু সময় আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। এটাই নানু সবাইকে বলছিলেন, পরামর্শ দিচ্ছিলেন। এদিকে বাড়িতে তো আসলে শোকের মাতম চলছে। এই যে নাদিম শেখদের যে বাড়ি আর ওনার খালার যে বাড়ি, এর মধ্যবর্তী দূরত্ব 1 কিলোমিটার পথ। আর নানুদের বাসা মূলত কাছেই ছিল, তবে নানা নানি থাকতেন হচ্ছে পোস্তগোলা, শ্যামপুরের একটা বাসায় আর কি। তো যাই হোক, বাড়িতে তো অনেক মেহমান চলে আসছে। বিকাল নাগাদ দাফন কাফন শেষ হয়ে যায়। তখন এই যে নাদিম শেখ আর ওনার আম্মু, এই দুইজন বলে যান যে আমরা বাসায় যাচ্ছি, রাতের বেলা তোমাদের সবার জন্য খাবার নিয়ে আসবো। তো এই বলে ওনারা ওখান থেকে বেরিয়ে যান। তবে ওই বাসায় এই নাদিম শেখের ছোট 2 বোন এবং ওনার আব্বু থেকে যান। বাড়িতে ফেরত এসে রান্না শেষ করতে করতে রাত প্রায় 9টা বেজে যায়। প্রায় 25 জনের খাবার মাটির চুলায় রান্না করা বেশ কষ্টসাধ্য বিষয়ই বটে। এমনিতে সবারই মন ভালো নাই, একটু বেশি দেরি হয়ে গেছিল রান্না করতে করতে। এরপর নাদিম শেখ ভাই এবং ওনার আম্মু খাবার নিয়ে রওনা দেন। হাতে কোনো চার্জার লাইট নেওয়া হয় নাই,
কারণ ওনাদের বাসার রাস্তা তো আসলে খুব ভালো, সমস্যা নাই, আর সবসময় রিক্সা চলে, যার কারণে চার্জার লাইট নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেন নাই। আর ওই সময় এই নাদিম শেখ ভাই নোকিয়ার একটা বাটন ফোন ব্যবহার করতেন, ওটারও কিন্তু ওই যে টর্চ লাইটের মতো একটা লাইট, ফ্ল্যাশ লাইট রয়েছে আর কি, ওটা দিয়েও পথ চলা যায়, এই কারণে আসলে চার্জার লাইট নেওয়ার প্রয়োজন মনে করেন নাই। এদিকে বাড়ি থেকে বের হয়ে প্রায় 10 মিনিট দাঁড়ানোর পর, কোনো রিক্সা না পাওয়ার পর ভাবলেন যে আসলে দেরি হয়ে গেছে, ফোন তো নয় পাওয়া যাবে না, সরি রিক্সার পাওয়া যাবে না, তখন ফোনের ছোট্ট লাইটটা জ্বালিয়ে পায়ে হাঁটা শুরু করেছেন এই নাদিম শেখ আর ওনার আম্মু। অল্প অল্প জ্যোৎস্না ছিল আর কি, পাকা রাস্তা, তাই কোনো সমস্যা হচ্ছিল না হাঁটতে। আর পায়ে চালিত রিক্সা যেগুলো থাকে আর কি, ওর নিচ দিকে হারিকেন থাকে, তো এরকম রিক্সা আসলে দূর থেকে আসলেও বোঝা যেত আর কি, তবে ওরকম রিক্সা ওই সময় আসছিল না। এদিকে নাদিম শেখ ভাইয়ের হাতে ছিল ইলিশ মাছ ভাজা আর কই মাছের রান্না করা তরকারি, আর ভাতের বাটিটা ছিল অন্য জায়গায়, তবে এই ভাতের বাটির ওজনটা বেশি ছিল, অনেক লোকের ভাত ছিল তো এই জন্য। আর নাদিম শেখ ভাই একটু জোরে জোরেই হাঁটছিলেন, ওনার আম্মুর হাতে ছিল শুধু রান্না করা ডাল। এদিকে নাদিম শেখ ভাইয়ের ফোনের লাইটটা অর্ধেক রাস্তা মোটামুটি আসার পর বন্ধ হয়ে যায়, কারণ চার্জ শেষ। এদিকে উনি একটু তাড়াতাড়ি হেঁটে হেঁটে একটু বেশি এগিয়ে ফেলেছেন, ওনার আম্মু ওনার থেকে বেশ পিছনে পড়ে গেছেন। কিছু সময় পর পরই তাকিয়ে দেখছেন যে ওনার আম্মু পিছনে পড়ে যাচ্ছে, আবার একটু দাঁড়াচ্ছেন, ওনার আম্মু আবার হেঁটে ওনার কাছ পর্যন্ত আসছেন, আবার হাঁটা শুরু করছেন, আবার ওনার আম্মু পিছিয়ে পড়ে যাচ্ছেন, এইভাবে হাঁটছেন। মাথায় কিন্তু ভয়ের কোনো চিন্তা ওই সময় ছিল না। ছোটবেলা থেকে নাদিম শেখ ভাই বেশ সাহসী ছিলেন, ভয় ডর নিজের মধ্যে একটু কমই আসলে তার কাজ করত। ইলিশ মাছ ভাজা, কই মাছ ভাজা বা পিঠা খাওয়ার জন্য কিন্তু এই ভূত প্রেত কিন্তু বিভিন্ন সময় আসে রাস্তাঘাটে, এটা কিন্তু অনেক সময় শুনেছেন তারা। তবে যেহেতু একটা শোকের বিষয় তাদের মাথার মধ্যে ছিল, এসব বিষয় ওনাদের মাথায় ওই সময় প্রেক্ষাপটে কাজ করছিল না। আর নাদিম শেখ ভাই ভাবলেন এখনো কি এসব আছে নাকি, চারদিকে এত আলো টালো, এখনো এসব কি চলে, এগুলো মনে মনে ভাবছিলেনও। এতক্ষণে ওনার আম্মু আবার ওনার সামনে চলে আসলেন, তো ওনারা দুজনই হাঁটছেন। ওখানে 3 রাস্তার একটা মোড় রয়েছে, ওনারা ওই মোড়টা একসাথেই পার করেন দুজনই। তো জায়গাটা বেশি ভালো না, ওই জায়গা কেন্দ্রিক বেশ কিছু ঘটনা রয়েছে, বেশ ভয়ঙ্কর ঘটনাই বটে। ওই জায়গাটা পার হলে একটি কাঠের মসজিদ নির্মাণ করা হয়েছিল একটু সামনের দিকে, তো বাইরে লাইট জ্বালানো ছিল, ফজর পর্যন্ত ওই লাইটটা জ্বালিয়ে রাখা হয়। রাস্তার আশেপাশে আর কোনো ঘরবাড়ি নেই। ওই মসজিদটা থেকে একটু আগালে হাতের বাম পাশে আছে একটি মহিলা মাদ্রাসা, ওইখানে যেতে আবার রাস্তা থেকে নৌকার প্রয়োজন, আর অনেক ঘরবাড়ি আবার ওই দিকটাতে রয়েছে। তো ওই দিক দিয়ে নৌকা পারাপার হওয়া যায় ওরকমটাই তার মনে আসছিল। হঠাৎ করে দেখতে পান দূর থেকেই একটি বোরকা পরা মেয়ে দাঁড়িয়ে আছে, একটু একটু চাঁদের আলোতে মোটামুটি স্পষ্টই দেখা যাচ্ছে। 15 থেকে 20 হাত দূরে এই নাদিম শেখ ভাই দাঁড়ালেন। ওনার আম্মু তখন ওনার থেকে প্রায় 10 হাত পেছনে ছিলেন। উনিও আস্তে আস্তে হেঁটে নাদিম শেখ ভাইয়ের কাছে এসে দাঁড়ালেন। এমন সময় উনি দেখতে পেলেন যে ওই মেয়েটা মনে হচ্ছে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হলো বাজারের দিক থেকে একটা রিক্সার হারিকেনের আলো তাদের কাছে আসছিল। যখন একটু বেশি কাছে আসলো মনে হলো ওইখানে কেউই ছিল না। তখন নাদিম শেখ ভাই মনে করলেন হয়তোবা তার মনের ভুল ছিল, সে কোনো নৌকায় উঠে গেছে। এরই মধ্যে ওনার আম্মু কাছে আসলো, এসে বললেন কি বেশি কষ্ট হচ্ছে নাকি, তাহলে এগুলো কয়েকটা আমার কাছে দে। তখন নাদিম শেখ ভাই বললেন না, আমার হাতেই থাক, সমস্যা নাই, আমরা তো এসেই পড়ছি, সমস্যা নাই, একটা নৌকায় উঠে যাব। তখন নাদিম শেখ ভাইয়ের মা বলছে নৌকায় উঠবি মানে? নৌকা তুই কোত্থেকে পাইলি? আর এখানে নৌকা তো চলে না। নৌকা আগে চলতো, এখন তো অনেক আগে এগুলো বন্ধ হয়ে গেছে। দেখ না, এখানে তো একটা কাঠের ব্রিজ হয়ে গেছে, নৌকা তো চলাচল করে না এখানে। তখন নাদিম শেখ ভাইয়ের মনে হলো আরে এতক্ষণ আমি কিসের চিন্তার মধ্যে ছিলাম, আসলে তো এখানে একটা কাঠের ব্রিজ আছে, এখানে তো কোনো নৌকা এখন চলে না। তখন উনি আরেকটু ভালো করে খেয়াল করলেন যে কাঠের ব্রিজটার নিচে কিন্তু অনেক ঘন কচুরিপানা রয়েছে, সেখানে নৌকা চলার কোনো অবস্থাই নাই। এদিকে আরো একটি ব্যাপার
ওনার আম্মু জানালেন। সেটা হলো যে বেশ কিছু বছর আগে এই যে মহিলা মাদ্রাসার কাছে একটি মেয়ে গলায় ফাঁস দিয়ে সুইসাইড করেছিল। এরপর থেকে নাকি এই ব্রিজের এখানে একটি বোরকা পরা মেয়েকে দেখা যায় রাতের বেলা। কেউ দেখে ভয়ও কিন্তু পেয়েছে, আবার কেউ দেখে কাছে যাওয়ার পর হঠাৎ করে দেখেছে যে অবয়বটা মিলিয়ে গেছে। উনি কিন্তু ওই মেয়েটার কথা বলেছিল তার মাকে, যে আমি এরকম একটা মেয়েকে এখানে দেখলাম, এখন আর দেখি না। এর প্রেক্ষাপটে ওনার মা ওনাকে এই বিষয়টা বলেছিলেন। ওনার মা বললেন যে তোর এত তাড়াতাড়ি হেঁটে আসা উচিত নেই, আমার সাথে আস্তে আস্তে হাঁটতি। যে যাই হোক, ওনারা আর কোনো সমস্যা ছাড়াই সেই খালার বাসায় পৌঁছে যান। খালার বাসায় পৌঁছার পর এই বিষয়টা ওনার মা অন্যদেরকে অবহিত করেন। তখন সবাই বেশ বকাঝকাই করেন যে এইভাবে আসা তো মানে ঠিক হয়নি। কারণ হচ্ছে দুজন একসাথে আসলে এই বিষয়টা হয়তো বা দেখতো না। যাই হোক, ওদিকে কি হয়, ওই যে খালামণি যার বাচ্চাটা মারা গেছে, তাকে একটা জোর করে কিছুটা খাবার খাওয়ানো হয়। এরপর খালামণি বললেন যে কিভাবে ওনার বাচ্চাটা মারা গিয়েছিলেন। উনি বললেন যে ওই বাচ্চার জন্য ছোট একটা বালতিতে অল্প পানি এনেছিলেন শরীর মোছাবেন বলে, আর ফিডার খাওয়াবেন এই জন্য। আর বাচ্চাটা ঘুমিয়েছিল, এই জন্য বাচ্চাটাকে উঠান নাই। ওই বালতিটা এনে উনি ওই খাটের পাশে রেখেছিলেন। এরপর উনি চিন্তা করলেন যে বাচ্চাটা ঘুমাচ্ছে, যাই আমি আর একটা কাজ সেরে আসি। অল্প সময়ের জন্য কাজ সেরে এসেই উনি দেখেন বাচ্চাটা বিছানার উপর নাই, বাচ্চাটার পা দেখা যাচ্ছে বালতির ভেতর থেকে উপরের দিকে উঠে আছে। উনি দৌড়ে এসে দেখেন এই অবস্থা। বাচ্চাটা বিছানা থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে গিয়েছিল। তখন মাথাটা বালতির ভেতরে ঢুকে যায়। বালতির ভেতরে যেহেতু পানি ছিল, বাচ্চাটার বের হতে পারেনি। কিন্তু সবাই এই বিষয়টা মেলাতে পারে না, বাচ্চা গড়িয়ে গড়িয়ে যদি বালতির উপর পড়েও যায়, এটা যে ছোট বালতি, তাতে বাচ্চার আঘাতে এই বালতিটা কাত হয়ে পড়ে যাওয়ার কথা। কোনোভাবেই এই বাচ্চা পড়ে যাওয়ার পর বাচ্চার লোড এই বালতি রাখার কথা না। বালতিটা তো বড়ও না, ছোট বালতি একদমই। যে কোনো টোকা লাগলেই বালতিটা পড়ে যাবে। যদিও বা পানি ছিল, বালতি একটু ভার ছিল, তারপরও ওই বাচ্চার যে ওজন, সেই ওজনের আঘাত যদি ওই বালতিতে লাগে, তাতে কোনোভাবেই এই বালতিটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকার কথা না। যাই হোক, সবাই বুঝতে পেরেছিলেন আসলে কেন এটা হয়েছে। উপস্থিত সবাই খাওয়া দাওয়া শেষ করেন। আর খালামণির বাসায় তখন অনেক মেহমান আসছিলেন। পর্যাপ্ত থাকার জায়গা না থাকায় এই নাদিম শেখ ভাই সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দেন। ওনার মা ওখানেই থেকে যান। সবাই যেতে নিষেধ করেছিলেন, তবু ওনার বাসা আসলে খুব তো দূরে ছিল না, এই জন্য রওনা দিয়েছিলেন। বাসা থেকে যখন রওনা দিয়ে বাজারের দিকে আসলেন, তখন রাত 11টা ছুঁই ছুঁই। বাজারে দোকান খোলা পেলে ম্যাচ বক্স কিনে নিয়ে যাবেন এটা ভেবেছেন, কিন্তু বাজারে এসে দেখেন একটা দোকানও খোলা নেই। 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলেন রিক্সার জন্য, কারণ উনি জানতেন ওনাদের এলাকার মোবারক কাকা নামে একজন আছে, উনি রাত 12টা-1টা পর্যন্ত রিক্সা চালান। ঢাকাগামী বা বেশি রাতের যাত্রীদের তিনি বাড়িতে পৌঁছে দিতেন। রিক্সা না পেয়ে বাড়ির উদ্দেশ্যে হেঁটেই রওনা দিলেন। নিকষ কালো অন্ধকারের মধ্যে নিজের মতো করে হাঁটতে লাগলেন। এদিকে মোবাইলের চার্জ তো শেষ হয়ে গেছে, লাইটও বন্ধ হয়ে গেছে। মহিলা মাদ্রাসার সামনে আসার পর হঠাৎ করে ওনার শরীরটা ভার ভার অনুভব করতে লাগলেন। যদিও বা ওখানে উনি ভয়ঙ্কর কিছু দেখেন নাই, বা ওই বোরকা পরা ওই অবয়বটা উনি দেখেনও নাই, তবে সেই মেয়েটার কথা মনে পড়েছিল। এই কারণে হয়তো বা মনের মধ্যে একটু ভয় উকি দিয়েছিল, যার কারণে শরীর ভার হয়ে গিয়েছিল। নিজের হাঁটার গতিটা বাড়িয়ে দিয়েছিলেন। হাঁটতে হাঁটতে এসে পড়লেন সেই 3 রাস্তার মোড়ের টিনের মসজিদের সামনে। মসজিদটা কিন্তু এখন আর সেই টিনের মসজিদ নাই, এখন পাকা করা হয়েছে, বড় করা হয়েছে। মসজিদের গেটের বাইরের লাইটের নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, কারণ সামনে 3 রাস্তার মোড়। বাজার থেকে একটু সামনে আসলেন, তারপর উনি 3 রাস্তার 3 দিকে তাকিয়ে দেখেন এমন কালো অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। মনে হলো দুনিয়ার সব অন্ধকার এসে পড়েছে এই 3 রাস্তার মোড়ে। একটু আগালেই হারিয়ে যাবেন এই অন্ধকারের মধ্যে, তাই সাহস পাচ্ছিলেন না সামনে আগানোর। টানা 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলেন যে কেউ আসলে তার সাথে চলে যাবেন। এদিকে কল দিয়ে যে কাউকে আসতে বলবেন সে অবস্থাও ছিল না, মোবাইল তো বন্ধ হয়ে গেছে। এর মধ্যে মনে পড়ে গেল ছোটবেলার শোনা সেই 3 রাস্তার মোড়ের ঘটনা।
কেউ না কেউ নাকি আগে সেখানে ভোগ দিত। তখন রাস্তা ছিল মাটির। একবার সকালে স্কুলে যাওয়ার সময় উনি দেখেছিলেন কলা পাতায় মিষ্টি, আবার একদিন দেখেছেন কাটা ছাগলের মাথা, রক্তে রঞ্জিত হয়ে আছে সেই মাথা, আবার এক সময় দেখেছিলেন 5টা মুরগির মাথা, আবার মিষ্টি, তারপর পিঠা, এগুলো দেয়া হয়েছে ভোগ হিসাবে ওই 3 রাস্তার ওই মোড়ে। উনি রাতের বেলা যেহেতু ওখানে দাঁড়িয়েছিলেন কিছু সময়, এই সমস্ত বিষয় ওনার চোখের সামনে ভাসতে লাগলো, আর মনের মধ্যে ভয়ও বাড়তে লাগলো। একটু আগাচ্ছেন সাহস করে, আবার পেছাচ্ছেন, কিন্তু এভাবে তো আর চলে না। এরকম করতে করতে রাত 11:40 মতো বেজে গেছে। 10 মিনিটের রাস্তা 30-40 মিনিটে শেষ করতে পারছেন না, চোখেও কিছু দেখছেন না। এমন সময় একটা রিক্সা পেছন থেকে আসলো আর ওনাকে বলল যে, এ বাপু, এখানে কি করো? তাড়াতাড়ি বাড়ি যাও, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক না। আর রিক্সাওয়ালার মতো চলে যাচ্ছিলেন কোনো কথা না বাড়িয়েই। আর উনি কি করেছেন, রিক্সার পিছনে দৌড় দিচ্ছেন যে, কাকা দাঁড়ান, আমাকে নিয়ে যান। কিন্তু সমস্যা হলো যে রিক্সাওয়ালা উনি ওনার মতো করে চলে যাচ্ছিলেন। এই নাদিম শেখ ভাইয়ের কোনো ডাক আসলে শোনেন নাই। চিন্তা করেছিলেন যে উনি যেদিকে যাবেন, মানে নাদিম শেখ ভাই যেদিকে যাবেন, ওইদিকে যদি রিক্সা যান, কোনোভাবে ওই রিক্সাকে জোর করে আটকে ওই রিক্সায় উঠবেনি। কিন্তু সমস্যা হলো কি, ওই রিক্সা চলে গেল আরেক সাইডে, ওই 3 রাস্তার মোড়ে আরেক সাইডে। যেই সাইডে গিয়েছেন ওই দিকে তার বাড়ি না, রিক্সা অন্য সাইডে চলে গেছে। মনে হচ্ছে রিক্সাওয়ালার বাড়ি ওই দিকেই হবে, যার কারণে সেও চলে গেছে তার বাড়িতে। এখন কি আর করা, বাধ্য হয়ে উনি ওনার বাড়ির দিকে দৌড় দিলেন। ওনার বাড়ির রাস্তাটা ছিল বাম দিকে, ওনার বাসার উদ্দেশ্য করে দিলেন এক দৌড়। তখন মনে হচ্ছিল কেউ ওনার পিছনে ছোটাছুটি শুরু করেছে। এটা হয়তো তার মনের ভুলই ছিল, বা ঠিকও হতে পারে। উনি ভয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যান, ক্লান্ত হয়ে একটা জায়গায় থেমে যান। যে জায়গায় থেমে যান ওখানে বারেক শেখ নামে একজনের বাড়ি ছিল। উনি এতটা ক্লান্ত হয়ে গিয়েছিলেন যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। তো উনি যেখানে এসে দাঁড়িয়েছিলেন তার থেকে ওনার একটু সামনে একটা পুরনো বট গাছ রয়েছে। বট গাছের সামনে দিয়ে যাওয়ার সাহস করতে না পেরে এই বারেক শেখের বাড়ির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে অবস্থান করলেন। ওই যে বট গাছটা, এটা নিয়েও কিন্তু বেশ কিছু ঘটনা রয়েছে। 2004 সালে এই পাশের এক বাড়ির কাকা, তার নাম হলো সানাউল্লাহ, উনি এই যে বটের পাতা পড়ে তার ফসলের জমি নষ্ট হয়, এই কারণে উনি ওই বট গাছের ডাল কাটার সিদ্ধান্ত নিলেন, যেই ডালগুলো ওনার জমির উপর এসে পড়ে বা ঝামেলা করে। তো উনি একটা ডাল কাটেন, সময়টা বেলা 11টা এরকম। তো ডাল কাটার পর কোনো সমস্যা ছাড়াই সারাদিনের কাজ শেষ করেন। কিন্তু পরদিন সকালবেলা উনি যখন ঘুম থেকে ওঠেন, ওঠার পর উনি আর কথা বলতে পারেন না, প্রচন্ড জ্বর, ওনার বাক শক্তি হারিয়ে যায়। তিনি প্রায় 20-25 দিন কোনো কথাই বলতে পারেন নাই। অনেক হুজুর ঝাড়ফুঁক করিয়ে তারপর এই বট গাছের ওখানে গিয়ে মাপটাপ চেয়ে, নাকি ইশারা ইঙ্গিতে মাপ চেয়েছে, যার ডাল কাটবো না, অন্যায় হয়ে গেছে। এরপর নাকি উনি বাক শক্তি ফিরে পান এবং স্বাভাবিক জীবনে ফেরত আসেন। এখন উনি স্বাভাবিক জীবনেই আছেন। এরপরে 2009 সালে আরো একটি ঘটনা ঘটেছিল, যখন এই নাদিম শেখ ভাই ক্লাস 8-এ পড়তেন। বট গাছের সামনের বাড়ির এক মহিলা, যিনি ছিলেন অন্তঃসত্ত্বা, রাত্রে তার ওয়াশরুমে যাওয়ার দরকার হয়। তখন ওই বট গাছ থেকে কোন একটি ভয়ঙ্কর জিন তার দিকে নজর দেয়। সকাল থেকে শুরু হয় তার অদ্ভুত আচরণ, হঠাৎ হাসি, হঠাৎ কান্না, এরকম চলে 3-4 দিন। তার এই আচরণে সবাই আন্দাজ করতে পারেন কোন একটা সমস্যা হয়েছে। পরে মুন্সিগঞ্জের গজারিয়া চর থেকে এক নাম করা কবিরাজকে আনা হয় তাদের বাসায়। কবিরাজ এসে এশার নামাজের পর আসন বসায় সেই মহিলার বাড়িতে। তার উপর হাজির করা হয় সেই জিনকে। জিন হাজির হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে কবিরাজকে এবং বলে যে, একে তো আমি শেষ করেই ফেলবো। এবং সেই জিনটা বলে, আমরা 7 ভাই মিলে এখানে অনেক বছর থাকি। কবিরাজ জানতে পারেন এই 7 জনের মধ্যে ওই জিনটাই সবার ছোট, আর তার বয়স 700 বছরেরও বেশি। জিন কোনোভাবে এই মহিলাকে ছেড়ে যেতে রাজি হয় না। এখন কবিরাজ জোর করে কোনো কিছু করতেও পারছেন না, কারণ জিনটা ওই মহিলার উপরে আসর করেছিল, আর মহিলা ছিলেন অন্তঃসত্ত্বা, যদি বাচ্চার কোনো ক্ষতি হয় এই জন্য। বিভিন্নভাবে বোঝানোর পর সেই জিনটা তাকে ছেড়ে যেতে রাজি হয়। জিন কথা দেয় সে বাচ্চার কোনো ক্ষতি করবে না, কিন্তু যাওয়ার আগে 5 ধরনের 5 কেজি মিষ্টি, 7 ধরনের 7টি ফল দিয়ে তাকে ভোগ দিতে হবে। কবিরাজ তার কথায় সম্মতি দিলে জিন চলে যায়। কবিরাজের কথা অনুযায়ী ওই দিন রাত 12টায়
বট গাছের নিচে 5 ধরনের 5 কেজি মিষ্টি, মানে 1 কেজি 1 কেজি করে 5 কেজি মিষ্টি আর 7 রকমের 7টি ফল দিয়ে আসা হয়। এটা যখনই একজন দিয়ে এসেছে সাথে সাথে নাকি ওই মহিলা চোখ বন্ধ করে ওই বট গাছের দিকে হাঁটা শুরু করেছে তার ঘর থেকে, এবং ওই বট গাছের নিচে গিয়েই অচেতন হয়ে পড়ে যায়। বাড়ির মানুষজন তাকে ধরে বাসায় নিয়ে আসে। পরবর্তীতে কবিরাজ কিছু নিয়ম কানুন বাতলিয়ে দেয় যে এইভাবে চলতে হবে। তো কবিরাজ ওই রাতেই চলে গিয়েছিলেন। তাকে থেকে যাওয়ার কথা বলা হলেও কবিরাজ বলেছিলেন যে যেই বাড়িতে চিকিৎসা করা হয়, বিশেষ করে জিন সংক্রান্ত চিকিৎসা করা হয়, সেই বাড়িতে তার থাকা নিষেধ। পরের দিন থেকে ওই মহিলা স্বাভাবিক আচরণ করে এবং এই কবিরাজকে ফোনে জানানো হলে কবিরাজ বলেন যে সেই জিনটা সেই ভোগ গ্রহণ করেছে। আবার আরেকটা ঘটনা 2009 সালের শেষ বা 2010 সালের শুরুর দিকে হবে। তো এক শ্রেণীর বেদের সম্প্রদায় যারা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পাখি শিকার করে, তেমনি একটা বেদের দল রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সেই বটগাছ দেখে সেখানে দাঁড়িয়ে যায়। তো ওই বেদের দলের একজন লোক ওই বটগাছের দিকে হেঁটে যায়, তখন কিছু মানুষ তাকে নিষেধ করে। তখন ওই লোকটি জানায় সে বটগাছ থেকে আঠা সংগ্রহ করবে, অন্য কোনো কিছু করবে না। মূলত এই আঠা সে পাখি শিকারের কাজে ব্যবহার করবে। সবাই বেদেকে নিষেধ করে যে না, এটা করা যাবে না। সে জোরপূর্বক ওই বটগাছের কাছে যায় এবং সে বলে তার কোনো কিছুতেই ভয় নেই, কারণ তার কাছে তার সর্দারের দেয়া নাকি একটি তাবিজ রয়েছে। সেটা সবাইকে দেখায়, এই দেখো তাবিজ, এটা থাকলে আর কোনো ভয় নেই। তারপর সেই বেদে আঠা সংগ্রহ করতে উপরে উঠে যায় বটগাছের উপর। সময় তখন আনুমানিক 12টা আর কি এরকম। তো বটগাছের উপরে উঠে ছুরি দিয়ে একটা ছোট গর্ত করেছে মাত্র, তখনই হঠাৎ চিৎকার দিয়ে গাছের পেছনের দিক থেকে পড়ে যায় সেই বেদের সদস্য। তার চিৎকার শুনে সবাই যখন তার কাছে যায় তখন সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমারে বাঁচান, আমারে খেয়ে ফেলবে। তখন সবাই তাকে উদ্দেশ্য করে বলে সে কি দেখেছে, কিসে তাকে খেয়ে ফেলবে। তখন সেই বেদের সদস্য জানায় গাছের উপরে সে ওই আঠা সংগ্রহ করার জন্য যখন গর্ত করছে তখন হঠাৎ করে সে শো শো আওয়াজ শুনতে পায়, যা সাধারণত সাপরা করে থাকে। আওয়াজ শুনে উপরের দিকে তাকালে সে দেখতে পায় বিরাট একটা সাপ। এটা কোনো অজগর সাপও না, কিন্তু এটা কি সাপ উনি বলতে পারেন না। এত বড় সাপ উনি জীবনে কখনো দেখেন নাই। সেই সাপটি বিশাল বড় হা করে তার দিকে এগিয়ে আসছে, আর এটা দেখেই উনি পড়ে গিয়েছেন। সেই বেদে জানায় যে এই সাপটি আরেকটু হলেই তাকে খেয়ে ফেলতো। একটা বড় একটা গরু ওই সাপের মুখে নাকি অনায়াসেই ঢুকে যাবে, এমন একটা অবস্থা। পরে সবাই মিলে সেই বেদেকে মাথায় পানি ঢেলে শান্ত করে, আর সে সাথে আরো কয়েকজন মানুষকে নিয়ে ওই বটগাছের কাছে যায়। বটগাছের দিকে তাকিয়ে কান্নাকাটি করে ক্ষমা চায়। প্রায় 1 ঘন্টা ধরে সে মাপটাপ চায়। এরপর সে তার সাথে থাকা ব্যাগ নিয়ে হাঁটা শুরু করে এবং যাওয়ার আগে সবাইকে উদ্দেশ্য করে বলে যায় এই বটগাছে ভয়ানক কিছুর বসবাস রয়েছে, কেউ যেন এই গাছ না কাটে, এমনকি ডালপালাও না কাটে। বটগাছ সম্পর্কে আরো অনেক ঘটনা রয়েছে, যেমন ওই বটগাছের পূর্ব পাশের বাড়ির এক মহিলা, সঙ্গত কারণ তার নামটি বলা হলো না, উনি এখনো প্রতিদিন সেই বটগাছের নিচে মোমবাতি চালান সন্ধ্যার সময়। সেই মহিলা কোথাও ঘুরতে বা বেড়াতে যান না, এমনকি কারোর সাথে খুব একটা মেশেনও না। নিজের পরিবারের সদস্য ছাড়া কারোর সাথে খুব একটা কথাও বলেন না। সারাদিন নিজের বাসায় থাকেন, নামাজ পড়েন, আর প্রতিদিন সন্ধ্যা ওই বটগাছের নিচে মোমবাতি চালান। তাকে কিছু জিজ্ঞেস করলে উনি কিছু বলতে চান না, শুধু বলেন এই কাজ না করলে নাকি তার অনেক সমস্যা হবে। তো এরকম কথা বলেন আর কি। তো ওই যে বারেক শেখ যিনি, তার বাড়ির সামনে দাঁড়িয়ে ওই বটগাছ রিলেটেড এই সমস্ত ঘটনা মাথায় আসছে। এদিকে ভয়ে তার পা একদম জমে যাচ্ছে, যদিও বা তখনও উনি ভয়ান কিছু দেখেন নাই, কিন্তু ভয়ের এই বিষয়গুলো তার ভিতরে কাজ করছিল। উনি চিন্তা করছেন যে এখানে আর কিছুক্ষণ অবস্থান করলে হয়তো ভয়ে ওনার প্রাণ চলেই যাবে। উনি আল্লাহর নাম স্মরণ করে আল্লাহ আল্লাহ করতে করতে নিজের শরীরে যতটুকু শক্তি ছিল তার পায়ের মধ্যে সঞ্চয় করে বাড়ির দিকে দিলেন এক দৌড়। ওনার বাড়ির সাথে একটা ছোট ব্রিজ রয়েছে, সেখানে এসে থামলেন। ব্রিজ থেকে ওনার কাকার বাড়ির বাইরের লাইটটা দেখা যায়। এটা দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং এরপর নিজের বাসায় ফেরেন। ভয় কিন্তু তখনও পুরোপুরি কমেনি ওনার পরিবার তখন খালার বাসায়, তাই কি পরিমাণ ভয় পেয়েছেন আসলে কাউকে বলতেও পারেন নাই। বাসায় ফিরে ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে চলে গেলেন। বলে রাখা ভালো, ওনার রুম ছিল আলাদা ছোট একটা বেশ চিমচাম একটা ঘর আর কি। তো উনি একাই ঘুমাতেন ওনার রুমে, ওনার মা বাবা ওনার ছোট 2 বোন ঘুমাতেন অন্য ঘরে। তো ওনার ঘর আর ওনার মা বাবার ঘর ছিল মুখোমুখি। এতটাই ক্লান্ত ছিলেন যে উনি ফ্রেশ না হয়ে শুয়ে পড়েন নিজের বিছানায়, আর স্মরণ হতে থাকে আজকের
যে সমস্ত ঘটনাগুলো সেগুলো। এদিকে লাইট অফ করে দোয়া দরুদ পাঠ করে আল্লাহর নামে জিকির করতে থাকেন চোখ বন্ধ করে। 10 থেকে 15 মিনিট পর ওনার ঘরের পূর্ব পাশে টিনের বেড়ার মধ্যে তাবাস করে একটা শব্দ হয়। মনে হচ্ছিল যে ওই টিনের বেড়ার উপর কেউ থাপ্পড় দিয়েছে বা ভারী কিছু দিয়ে আঘাত করেছে। টিনের বেড়ার উপর যদি এরকম ভারী কিছু দিয়ে আঘাত করা হয় কেমন জোরে শব্দ হয়, এটা কিন্তু যারা শুনেছেন তারা অনেকেই অবগত আছেন। উনি মনকে সান্ত্বনা দিন, হয়তো বা কোনো বিড়াল আওয়াজ করেছে বা কোনো কিছু হয়তো বা আঘাত লাগতেই পারে। অনেক সময় রাতের বেলা কুকুর দৌড়াতে পারে বা শেয়াল দৌড়াতে পারে, অনেক সময় টিনের বেড়ার সাথে এসে ধাক্কা খায়, তখন এরকম শব্দ হতে পারে। তাই এটাই উনি মনের মধ্যে আর কি চিন্তা করেছেন আর কি। কিন্তু ভয় কিন্তু মনের একটা কোণে থেকেই গেল। কি আর করা, উনি লাইট অন করে ঘরের টিভি ছেড়ে দিয়ে, ওনার রুমে টেলিভিশন ছিল, উনি শুয়ে রইলেন। আনুমানিক রাত 1:30টার দিকে ওনার বাবার কণ্ঠ শুনতে পেলেন। বেশ কয়েকবার ডাকাডাকির পর উনি গেট খুলে ওনার বাবাকে দেখলেন, মনের সাহস ফিরে পেলেন। ওনার বাবা বলল যে ওখানে তো অনেক মেহমান আসছে, ঘুমানোর জায়গা না পেয়ে উনি বাসায় চলে আসছেন। তবে ওনার বাসায় আসার পথে কোনো সমস্যা হয়নি। এদিকে ঘরে লাইট জ্বালানো, টেলিভিশন অন করা, এটা দেখে ওনার বাবা রাগারাগি করতে লাগলেন যে একটা বাড়িতে একটা বাচ্চা মারা গেছে, তুই টেলিভিশন অন করে শুয়ে আছিস। তখন এই নাদিম শেখ ভাই বললেন যে কেন উনি আসলে ঘরে লাইট অন করে টেলিভিশন চালিয়ে শুয়ে আছেন আর কি। সব ঘটনা বললেন। এটা শোনার পর ওর বাবা ওনাকে সান্ত্বনা দিলেন এবং কিছু দোয়া পরে ওনার মাথায় ফু দিলেন, বললেন যে কোনো সমস্যা নাই, যা ঘুমা। এদিকে যেহেতু মারাত্মক ভয় পেয়েছে, নাদিম শেখ ভাই বললেন যে বাবা তুমি আজকে আমার সাথেই ঘুমাও, আমার ভয় লাগছে, একা একা থাকতে পারবো না। তখন দুইজনই একই বিছানায় শুয়ে পড়লেন। দুজনেই প্রায় ঘুম ঘুম ভাব। হঠাৎ করে সেই টিনের বেড়ায় আবার সেই বিকট আওয়াজ, তবে এবার আওয়াজ যেন দ্বিগুণ। ভয়ে ওনার বাবা এবং উনি দুজনেই বিছানায় উঠে বসেন, সাথে সাথে ঘরের লাইট অন করে দেন। ওনার বাবার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে ওনার বাবাও বেশ ভয় পেয়েছেন। তারপর সারা রাত লাইট অন করে টিভি চালিয়ে বিছানায় নিদ্রাহীন ভাবে ওনারা দুজনই বসেছিলেন। একটা সময় ফজরের আজানের আওয়াজ কানে ভেসে আসে, আর এরপরই ফজরের নামাজটা ঘরেই পড়ে দুজনই ঘুমিয়ে পড়েন। সকালবেলা ওনার হালকা জ্বর এবং 2-3 বার বমি হয়েছিল। তারপর ওই এলাকার মসজিদের একজন হুজুরকে সাথে নিয়ে আসেন ওনার বাবা। তো এত রাতে একা বাসায় ফেরার কারণে হুজুর বেশ একটু রাগী করেন যে এই দিক দিয়ে এইভাবে চলাচল করা উচিত নয়, বেশ সমস্যা হয় অনেকেরই। তো যাই হোক, হুজুর ঝাড়ফুঁক করে দেন এবং পানি পড়া দেন এবং 7 দিন নিয়মিত খেতে বলেন। হুজুরের কথা মতো 7 দিন পানি পড়া খেয়েছেন, তবে আলহামদুলিল্লাহ 3 দিনের মধ্যে উনি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিলেন। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার, আসলে এই ঘটনার একটি যে ব্যাপার সেটি হচ্ছে যে কোনো বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে অথবা কেউ গর্ভাবস্থায় থাকেন, তাহলে স্বপ্নের মধ্যে যদি কেউ কোনো কিছু চায় যে একটা নারকেল দে, ডাব দে, তাহলে এই জিনিসগুলো নাকি দেওয়া উচিত নয়। এরকম অনেকগুলো ঘটনার মধ্যেই আমরা এর প্রমাণ পেয়েছি। এছাড়া বাড়িতে কিন্তু কোনো লোক এসে এরকম ভিক্ষাও চাইতে পারে। ধরুন ঢাকা শহরের ফ্ল্যাট বাসা, সেখানে ভিক্ষুক আসলে প্রবেশ করার সুযোগ নেই। সেখানে যদি কেউ কলিং বেল চেপে হঠাৎ করে ভিক্ষা চায়, বিষয়টা কিন্তু অস্বাভাবিকই বটে। আর একটা বিষয়, স্বপ্নের মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে, মনে রাখবেন এই ধরনের ঘটনা যখন ঘটে তখন ওই স্বপ্নটা বাস্তবের মতো মনে হয় এবং স্বপ্নের ওই অংশের উপর মানুষের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। অবচেতন মনে যে দেখলে বিষয়টা এরকম না, আপনি চাইলে সেটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এরকম পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু থাকে। যার কারণে এই ধরনের স্বপ্ন যদি কেউ দেখেন, খুব সাবধান। এই জন্য ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া এটা বলে ঘুমাতে হয়। সেই সাথে অন্যান্য যে দোয়া, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত, আমানার রাসূলু থেকে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত, তারপর 4 কুল পরে শরীরে ফু দিতে হয়। তাহলে এই ধরনের ঘটনাগুলো ঘটার সম্ভাবনা অনেকটাই কমে যায়। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। চলুন আমরা চলে যাব আমাদের এবারের মুন্সিগঞ্জ স্পেশাল এপিসোডের পরবর্তী আরো বেশ কিছু ঘটনায়।
হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটি লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, এবার যার ঘটনায় যাব তার নাম নুসাইবা। এই নুসাইবা আপু উনি বেশ কয়েকটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। সবচাইতে আমাদের ভালো লেগেছে এই জিনিসটা চিন্তা করে, এই নুসাইবা আপুর আম্মু সমতা বেগম উনি নিজেই রেকর্ড করে একটি ঘটনা পাঠিয়েছেন। উনি আমাদের চ্যানেলের নিয়মিত একজন শ্রোতা। উনি রান্না সহ অন্যান্য কাজের ফাঁকে আমাদের সব ঘটনাই শুনে থাকেন। চলুন নুসাইবা আপুর ঘটনায় চলে যাই। প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যখন ওনার আম্মুর সাথে ঘটে তখন ওনার আম্মুর বয়স 7 কি 8 হবে। এখন তার বয়স 53-54 এরকম হবে আর কি। তো ওই সময়ে সিজনটা ছিল আমের সিজন। আম কিন্তু তখনও যে খুব পেকেছে বিষয়টা এরকম না, মানে পাক ধরবে এমন আর কি। খুব ভোরে আজানের পরপরই ওনাদের এলাকার অনেকেই বাসা থেকে বেরিয়ে যেতেন আম কুড়োবে বলে। আর ওই সময়ে আম কুড়ানোর জন্য কিন্তু শুধু যে ছোট ছোট বাচ্চারা বের হতেন বিষয়টা এরকম না, অনেক বড় মানুষও বের হতেন। তো এই নুসাইবা আপুর আম্মুর আপন চাচাতো ভাইয়ের একজনের নাম হচ্ছে আলী মিয়া আর একজনের নাম হলো মাহমুদ। তো এই দুইজন একসাথে কিন্তু আম কুড়োতে বের হতেন। সেই কাক টাকা ভোরে তারা বের হয়ে যেতেন, বিভিন্ন বাগানে ঘুরে বেশ আম সংগ্রহ করতেন। তখন এই দুইজনের বয়স ছিল 10 কি 12 বছর। তো ওনারা যে খুব যে বড় ছিলেন তা তো না, তারাও তো ছোট মানুষই। ওনারা যখন আম কুড়িয়ে ফিরতেন তখন এই নুসাইবা আপুর আম্মু সমতা বেগম উনি ঘুম থেকে উঠে যে আম কুড়োতে যাবেন ততক্ষণে তো সব আম কুড়িয়ে অন্যরা নিয়ে গেছে। তখন উনি কি করতেন, এই দুই চাচাতো ভাই এই আলী মিয়া আর মাহমুদের কাছে বলতেন যে ভাই আমারে একটা আম দে না। এরা আবার বলতো এত কষ্ট করে আম কুড়িয়ে আনছি কি তোকে দেওয়ার জন্য নাকি, যা পারলে নিজে কুড়িয়ে আন। এখন আসলেই তো তারা তো ছোট মানুষ, কুড়িয়ে আনছে এত কষ্ট করে, চাইলে দেবে কেন? তো তারাও আসলে ওইভাবে দিত না, বা কখনো কখনো দিত। তো একবার ওনার কাছে মনে হলো যে যা আমি নিজেই আম কুড়োতে যাব, কিন্তু একা একা আম কুড়োতে যাব সেই ভোরবেলা অন্ধকার থাকতে ভয় লাগবে তো, আর এটা তো পরিবারকে বললেও রাজি হবে না। তখন এই যে দুই চাচাতো ভাইকে বলছে যে ভাই তোমরা যখন যাবা আমাকে ডাক দিও, আমি তোমাদের সাথে যাব, তাহলে তো তোমার কাছে আম চাওয়া লাগে না। তো তারাও চিন্তা করছে ভালোই তো, ওকে ডাক দিব, আমাদের সাথে গেলে তো ভালো, প্রতিদিন আম কুড়াই আনি আর ও চায় আমাদের কাছে। তো ওর মতো করে আম কুড়ালো, সমস্যা কি। তো যখন বলছেন যে ঠিক আছে তোকে ডাকবো নিয়ে যাব, তখন তো এই নুসাইবা আপুর আম্মু সমতা বেগম বেশ খুশি। ওই রাত্রে উনি আর ঘুমাতেই পারছেন না, খুশিতে খালি এপাশ ওপাশ করছেন, কখন ভোর হবে, কখন এই আলী মিয়া ভাই আর মাহমুদ ভাই ডাক দিবেন। উনি সারা রাত ঘুমাতেই পারেন নাই, কেন ঘুমিয়ে পড়লেই কখন যেন এসে ডাক দেয়। এই জন্য উনি সারা রাত একরকম জেগেই ছিলেন। একটা সময় ওনার হালকা ঘুম চলেও আসে, কতক্ষণ আর জেগে থাকা যায়। হঠাৎ করে মনে হলো এই যে মাহমুদ ভাই ওনাকে ডাকছেন, এই সমতা ওঠ ওঠ। উনি তো লাফ দিয়ে উঠে গেছেন, এই ডাকের অপেক্ষায় তো ছিলেন। তখন উনি কি করেছেন, একটা বড় কাপড় মাথার উপরে বেঁধে ফেলছেন, এই কারণে যে অনেকটা হিজাবের মতো বেঁধে ফেলছেন আর কি, যাতে করে ওইটার মধ্যে অনেক আম ওর ভিতরে ঢুকিয়ে একটা ঝোলার মতো করা যায় আর কি। এই জন্য উনি ওইটা ওরকম মাথার সাথে পেঁচিয়ে বাইরে বের হয়ে গেছেন। এদিকে উনি যখন দরজা খুলে বাইরে বের হয়েছে তখন দেখেন যে মাহমুদ ভাই দরজার ওই পাশে দাঁড়িয়ে আছে। এদিকে নুসাইবাপুর আম্মু তো পা টিপে টিপে বের হয়েছেন আর ওনার পিছনে পিছনে হাঁটছেন। ওখানে কিন্তু আলী ভাই ছিল না, কিন্তু দুই ভাই কিন্তু সবসময় একসাথেই আম কুড়োতে যেতেন। এই ব্যাপারটা দেখে উনি প্রশ্ন করেন যে মাহমুদ ভাই তুমি একা কেন, আলী মিয়া ভাই কোথায়? কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দিচ্ছেন না মাহমুদ ভাই। তো মুসাইবাপুর আম্মু বারবার জিজ্ঞেস করতেই থাকে, কিন্তু সে কোনো কথা বলে না। একটা পর্যায়ে ওই যে মাহমুদ ভাই যিনি, উনি রাগ করে ধমক দিয়ে বলছেন, এই ফ্যামিলি চুপ থাক,
এত কথা কুছ কি জন্যে? এই ধমক খেয়ে উনি একদম চুপ। চিন্তা করছেন যে না বাবু, আর বেশি ঘাটানোর দরকার নাই, এরে এমনি যে আমাকে ডাক দিয়ে নিয়ে যাচ্ছে এটাই বেশি। এখন আবার বেশি প্রশ্ন করতে গেলে শেষে বলবে যে যা তুই বাড়ি যা, তোর আম করানোর দরকার না, আমি একাই যাচ্ছি। সারা রাত না ঘুমায় এভাবে বসেছিল আম করবে বলে, এখন যদি তাকে সাথে না নেয় তো উনি চুপ হয়ে যান একদম। এদিকে তার পিছনে পিছনে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। অন্ধকার থাকার কারণে মুসাইবাবুর আম্মু জায়গাটা খুব ভালোভাবে চিনতেও পারছিলেন না। তো উনি দেখলেন যে মাটিতে অনেক আম পড়ে আছে। ওনার আম্মু তো দেখে খুব খুশি। 8-9 বছর বয়স বা 7-8 বছর বয়স, এতগুলো আম পেয়েছেন। এমনিতে তো আম আসলে কুড়াতে পারেন না। উনি কি করেছেন, ওই গলা আর মাথার উপর থেকে এই কাপড়টা ছিল ওটা খুলে ওর মধ্যে ওই আমগুলো ঢোকানো শুরু করেছেন। আবার ওই মাহমুদ ভাইয়ের দিকেও তাকাচ্ছেন যে সে কতটুকু দূরে চলে গেল আর কি। তো উনি দেখলেন যে ওই মাহমুদ ভাই বেশ খানিকটা দূরে চলে গেছে। ওই অন্ধকারেই দেখছেন আর কি, যতটুকু দেখা যায়। তো উনি আবার ওই মাহমুদ ভাইয়ের পেছন পেছন দৌড়াচ্ছেন আর কি। এমন করতে করতে এই নুসাইবাবুর আম্মু যে কতদূর গেছেন উনি নিজেও জানেন না। একটা ব্যাপার এই নুসাইবাবুর আম্মু খেয়াল করলে যে মাহমুদ ভাই উনি কোনো আম কুড়াচ্ছেন না, উনি শুধু হাঁটছেন। আর ওনার আম্মুকে বলছেন এই সামনে চল, ওখানে অনেক বড় পাকা পাকা আম পড়ে আছে। নুসাইবাবুর আম্মু বলছে তাই নাকি, চলো তাড়াতাড়ি চলো, কালকে সারাদিন আম খাবো, ভাতই খাবো না। তো এরকম কথা বলতে বলতে নুসাইবাবুর আম্মু এই মাহমুদ ভাইয়ের পেছন পেছন যেতে থাকেন। হঠাৎ করে ওনার আম্মুর নাকে নর্দমার খুব বিশ্রী গন্ধ আসে। ওনার আম্মু খেয়াল করেন আশেপাশে বেশ কয়েকটা ঝুলন্ত ওয়াশরুম আছে। আজ থেকে অনেক আগে তো এরকম ওয়াশরুম অনেক দেখা যেত, এখন খুব কম দেখা যায় এরকমটা আর কি, যেহেতু এটা স্বাস্থ্যসম্মত না। তখন ওনার আম্মু ওই মাহমুদ ভাইকে জিজ্ঞেস করে, এই মাহমুদ ভাই আমার কোথায় নিয়ে আসছো, আম কোথায়? এখানে তো শুধু নর্দমা আর এই ওয়াশরুম, কি বাজে গন্ধ। এই কথা বলে ওই পেছন দিক থেকে ওই মাহমুদ ভাইয়ের পিঠের উপরে হাত দিয়েছেন। যেই না হাত দিয়েছেন তখন ওই অবয়বটা ঘুরে তাকায়। আর তখন মুসাইবাবুর আম্মু দেখতে পান ভয়ঙ্কর একটা দৃশ্য। এই জিনিসটা সমস্ত শরীর লোমে আবৃত, চেহারাটাও ভালো বোঝা যাচ্ছে না, মুখের উপরে বড় বড় লোম। আর তখন এই নুসাইবাপুর আম্মুর দিকে তাকিয়ে খুব বাজে ভাবে হাসতে থাকে। উনি ছোট মানুষ, 7-8 বছর বয়স, তার কতটুকু বা সাহস। তারপরেও উনি প্রচন্ড ভয় পেয়েছিলেন কিন্তু সাহস হারান নাই। উনি ওইখান থেকে একটা দৌড় দেন আর চিৎকার করতে থাকেন, বাঁচাও বাঁচাও, এরকম করে চিৎকার করতে থাকেন। উনি দৌড়াতে দৌড়াতে বাড়ির রাস্তা ধরেই বাড়িতে চলে আসছেন এবং বাড়িতে এসে দরজার উপর প্রচন্ড জোরে থাপড় মারছেন আর কি। আর থাপড় মারতে মারতে বলছেন যে আম্মা আম্মা দেখো মাহমুদ ভাই, মাহমুদ ভাই। আসলে উনি চিন্তা করেছেন যে মাহমুদ ভাইয়ের চেহারা এরকম হলো কিভাবে, এই জন্য আম্মা আম্মা দেখো মাহমুদ ভাই, মাহমুদ ভাই এরকম বলতে বলতে উনি অজ্ঞান হয়ে গেছেন। আর এই যে উনি যে দৌড়ে আসছেন, উনি যে আমগুলো কুড়িয়েছেন, এই আম কিন্তু উনি ফেলে আসেন নাই, ওইগুলো নিয়েই দৌড়েছেন। যাই হোক, উনি অল্প সময় পরে অজ্ঞান হয়ে গেছেন। আর এই যে দরজার উপর ক্রমাগত শব্দ হচ্ছিল, এই শব্দে ঘরের লোকজন উঠে পড়ে, দরজা খুলে তাকে ঘরের ভিতরে নিয়ে যায়। ভেতর নেওয়ার পর তাকে জ্ঞান ফেরানো হয়। পরবর্তীতে দুপুরের দিকে জ্ঞান ফেরে। তখন উনি সব কথা বলতে থাকেন কি হয়েছিল। বলছেন যে এই মাহমুদ ভাই আমাকে ডাক দিয়ে নিয়ে ওই নর্দমার ওই দিকে নামায় নিয়ে গেছিল। পরবর্তীতে যখন বাড়ির সব সদস্যরা খোঁজ খবর লাগালেন, তখন মাহমুদ ভাইয়ের মা উনি জানালেন যে আরে এই আলী মিয়ার তো গতকাল থেকে জ্বর, এই কারণে ওরা কেউই বের হয় নাই, আম কুড়াতে যাবে কিভাবে। এরপর আরো একটা অদ্ভুত ব্যাপার দেখা গেল। এই যে মুসাইবাপুর আম্মু যে আমগুলো কুড়িয়ে এনেছিলেন, এইগুলো আসলে বড় বড় মাটির ঢেলা ছিল বা ঢিল ছিল, ওটা আসলে কোনো আম ছিল না। ওই দিন ভালো একজন হুজুরকে বাড়িতে ডেকে নিয়ে আসা হয়। উনি সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে কিছু সময় পর জানালেন মূলত ভয়ঙ্কর এক রক্ত পিশাচের কবলে পড়েছিলেন উনি। আল্লাহর অশেষ রহমতে বেঁচে ফিরতে পেরেছেন। সাধারণত এই ধরনের রক্ত পিশাচের খপ্পরে পড়ার পর মানুষ বাঁচতে পারে না।
তো যাই হোক, উনি নাকি এটাও বলেছিলেন যে এই রক্ত পিশাচকে বন্দি না করলে ওই জিনিসটা আবার আসতে পারে। হুজুর তার প্রক্রিয়াতে নাকি ওই পিশাচটাকে বোতলবন্দি করেছিলেন, কিন্তু বোতলবন্দি করার পর উনি কি করেছিলেন এটা জানা যায় না। তবে এরপরে ওনার আম্মুর সাথে এই পিশাচ রিলেটেড সমস্যা ওইভাবে আর হয়নি। তা এটাই ছিল ঘটনা। চলুন আমরা চলে যাব নুসাইবা আপুর পাঠানো পরবর্তী আরো একটি ঘটনায়। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটি লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটিও নুসাইবা আপুর মায়ের সাথে ঘটে যাওয়া। শুরু থেকে কয়েকটি তথ্য না বললে বুঝতে একটু সমস্যা হতে পারে, এজন্য বলে নিচ্ছি। ওনার মায়ের বিয়ে হয় এখন থেকে প্রায় 36 বছর আগে। ওনার বড় 6টা ভাই, এর মধ্যে 2জন মারা গেছেন। ওনাদের মৃত্যু নিয়েও বেশ কিছু ঘটনা রয়েছে, পর্যায়ক্রমে তিনি আমাদেরকে জানাবেন বলেছেন। আর বাকি 4জন আলহামদুলিল্লাহ ভালো আছেন। সবার শেষে এই নুসাইবা আপুর জন্ম। ওনার যে ছোট ভাই, মানে ভাইদের মধ্যে যিনি ছোট, তার থেকেও এই নুসাইবা আপু 6 বছরের ছোট। এবার আসি ঘটনায়। ওনার আম্মুর তখন নতুন বিয়ে হয়েছে। ওই সময় ওনার মা, বাবা, চাচা, চাচি, ফুপি যারা ছিলেন আর দাদা, দাদি সবাই মিলে ওনাদের পুরনো বাড়িতে থাকতেন। ওনার দাদা ছিল মসজিদের মুয়াজ্জিন। শুধু মুয়াজ্জিন না, ইমামতের দায়িত্ব পালন করতে হতো আর কি। সাধারণত মসজিদগুলোতে আলাদা আলাদা ইমাম, মুয়াজ্জিন, খাদেম রাখাটা মসজিদ কমিটির জন্য বা এলাকাবাসীর জন্য একটু কষ্টই হয়ে যেত। এই জন্য দেখা যেত অধিকাংশ মসজিদগুলোতে একজন ব্যক্তি একাধিক দায়িত্ব পালন করতে বাধ্য হতেন। তো এই যে নুসাইবা আপুর দাদা, উনি যে শুধু এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এই দায়িত্ব পালন করতেন বিষয়টা এরকম না। পাশাপাশি উনি পশু পালন করতেন, মানে গরু পালনে ওনার বেশ একটা আগ্রহ ছিল আর কি। ওনার বাবা চাচারা, মানে নুসাইবা আপুর বাবা চাচারা ছিলেন 3 ভাই 3 বোন। ভাইদের মধ্যে ওনার বাবা হচ্ছে মেঝো। সে সময় 3 ফুপুর মধ্যে 2জনেরই বিয়ে হয়ে গেছে। তারপর নুসাইবা আপুর বাবাকে বিয়ে করানো হয়। তো বাড়ির কিছুটা দূরেই ধলেশ্বরী নদী। তখনকার সময় ঘরে ঘরে কিন্তু এরকম টিউবওয়েল অথবা পানির ভালো কোনো ব্যবস্থা ছিল না। নদী অথবা পুকুরই ছিল বিভিন্ন কাজের জন্য পানির অন্যতম উৎস। গরুকে পানি খাওয়ানো, তারপরে গোসল করা, বাসার বিভিন্ন কাজ করা, এগুলোর জন্য নদী বা পুকুরের উপরই তারা নির্ভর করতেন। তো নদী বাসা কাছাকাছি হওয়াতে নুসাইবা আপুর আম্মু বিয়ের পরে বেশ কিছু কাজের জন্য নদীতে উনি যেতেন। গরুকে পানি খাওয়ানোর জন্য মাঝে মাঝে উনি নিজেও যেতেন, আর পানি আনার জন্য তো নদীতে যেতেই হতো। তবে নুসাইবা আপুর দাদার কড়াকড়ি একটা নির্দেশ ছিল, দিনের বেলা যেহেতু নদীতে ট্রলার, নৌকা এগুলো চলতো, অনেক লোকজনই সেখানে থাকতো, তাই বাড়ির কোনো নারী সদস্য যেন দিনের বেলা নদীতে না যায়। ভোরের আলো ফোটার আগেই তারা যেন পানির সব রকমের চাহিদা পূরণ করেন। আর তারপরে যদি পানি লাগে সেক্ষেত্রে পুরুষ সদস্যরা সেই দায়িত্ব পালন করবেন। বাড়ির কোনো নারীকে যেন বাইরের কোনো পুরুষরা দেখতে না পান, এই জন্যই নুসাইবা আপুর দাদার বেশ কড়া নির্দেশনা ছিল। এমনই একটা দিন, সেদিন ছিল ভরা পূর্ণিমা। এদিকে নুসাইবা আপুর বড় চাচি একটু অসুস্থ ছিলেন। এই কারণে নুসাইবা আপুর আম্মুর মাথায় একটা টেনশন ছিল, যেহেতু বড় চাচি অসুস্থ আর তার কাজগুলো নুসাইবা আপুর আম্মুকে করতে হবে, আবার পানি একবার না 2বারের জন্য আনতে যেতে হবে। যদি কোনো কারণে সকাল হয়ে যায় তাহলে তো আর একটা ঝামেলা হবে। এই সমস্ত চিন্তা করে ওনার ঠিকমতো ঘুম হচ্ছিল না। হঠাৎ ওনার আম্মু চোখ খুলতেই তাকিয়ে দেখেন টিনের ফাঁকা দিয়ে আলো আসছে। ওনার আম্মু লাফ দিয়ে ঘুম থেকে উঠে ভাবেন, হাই হাই, কি হলো, সকাল হয়ে গেল নাকি? ওনার আম্মু খুব তাড়াহুড়ো করে ঘড়ি না দেখে কলস নিয়ে বেরিয়ে যান পানি আনার জন্য। কিন্তু চারদিকের পরিবেশটা একদম থমথমে ছিল। নদী পাড়ের বালুগুলো চিকচিক চিকচিক করছিল দিনের আলোর মতো। চারদিকের সবকিছুই পরিষ্কার দেখা যাচ্ছিল। কাজের টেনশনে আবার ভোর হয়ে গেল কিনা এসব ভাবতে ভাবতে ওনার মনে আসলে কোনো ভয় কাজ করছিল না। ওনার মনে তখন একটাই ভয়, যে কেউ চলে আসলো নাকি আবার আশেপাশ থেকে, কেউ যদি দেখে ফেলে আর ওনার শ্বশুরের কানে যায় তাহলে তো সর্বনাশ।
কিন্তু চারদিক এমন শুনশান নীরব হয়েছিল যে অনেক দূরের কোনো শব্দ মনে হচ্ছে কানে অনেক জোরে আওয়াজ করছিল। হঠাৎ করে নুসাইবাপুর আম্মু ঠক 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 এরকম শব্দ শুনতে পান। ওনার আম্মু ভাবেন নদীতে হয়তোবা কোনো নৌকা বা লঞ্চ এগুলো চলাচল করছে। অনেক সময় ইঞ্জিন স্টার্ট দিলে প্রথমে ঠক 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 এরকম একটা আওয়াজ হয়ে তারপর স্টার্ট নেয়, এরকম কোনো কিছু কিনা। কিন্তু ওনার এই ধারণাটা ভুল হয়ে গেল। উনি দেখতে পেলেন উনি যেই পথ ধরে এসেছেন সেই পথের থেকেই একটু দূরে দুটো গরু মারামারি করছে, শিং দিয়ে গোদাগুদি করছে, এবং ওই গোদাগুদির শব্দটাই ঠক ঠক হয়ে ওনার কানে আসছে। অবাক করা ব্যাপার হলো এরা মারামারি করতে করতে এই নুসাইবাপুর আম্মুর দিকে এগিয়ে আসছিল। এদিকে ওনার আম্মু জোরে জোরে হাঁটছিল আর মনে মনে ভাবছিল এত এই সময়ে এই গরুগুলো কোত্থেকে ছুটে আসছে। আর গরুগুলোর সাইজও ছিল বেশ বড়। এত বড় গরু উনি আসলে আগে কখনো দেখেন নাই। গরু আবার এত বড় হয় নাকি? উনি চিন্তা করছেন যে ঠিক দেখছেন না ভুল দেখছেন, কিন্তু না, ঠিকই তো। হঠাৎ করে কি হয়, ওরা নিজেদের মধ্যে মারামারি বন্ধ করে হাঁটতে হাঁটতে নুসাইবাপুর আম্মুর দিকে এগিয়ে আসতে থাকে। আর তখন ওনার আম্মু 1 পা 2 পা করে পিছন দিকে হাঁটতে থাকে। হঠাৎ করে আবার এই দুটো গরু নিজেদের মধ্যে মারামারি শুরু করে। এটা দেখে তো নুসাইবাপুর আম্মু বেশ ভয় পাচ্ছিলেন। ভূতের ভয় পাচ্ছিলেন বিষয়টা এরকম না, এত বড় গরু যদি ওনাকে এখন এসে ধাক্কা দেয়, শিং দিয়ে গুঁতো দেয়, তাহলে তো উনি মারাত্মকভাবে আহত হবেন বা মারাও যেতে পারেন। আর এই মুহূর্তে আশেপাশে কেউ নাই, কি করবেন উনি? উনার খুব কান্না পাচ্ছিল। এমন সময় উনি বলে ওঠেন, কেউ আছেন আশেপাশে, আমাকে একটু সাহায্য করবেন? একবার বলেছেন শুধু। হঠাৎ করে কোত্থেকে যেন বেশ লম্বা জুব্বা পরা, সাদা দাড়ি, মুখে এক অসাধারণ সুন্দর চেহারার একজন মানুষ এসে ওনার সামনে দাঁড়ান। হঠাৎ করে এই লোকটাকে দেখে নুসাইবাপুর আম্মুর খুব ইতস্তত বোধ হচ্ছিল। ভেবেছিলেন যে ইনি হয়তো মসজিদের ইমাম হবেন, কিন্তু ওনাকে দেখে তো এই এলাকার লোক বলে মনে হচ্ছে না। শুধু এই এলাকার লোক না, উনি এই এলাকায় তো নতুন বিয়ে হয়েছে, সবাইকে চেনেন, বিষয়টা এরকম না। কিন্তু গ্রামের মানুষের পোশাক আশাক, চেহারা যেরকম হয় তার সাথে এটা মিল ছিল না। এটা দেখে ওনার মনে হচ্ছিল যে এই এলাকার লোক উনি না। যাই হোক, লোকটা হঠাৎ করেই ওই গরুগুলোকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, কিরে, হ্যাঁ, এই মেয়েটাকে একা পেয়ে এভাবে ভয় দেখাচ্ছিস? তোরা আর ভালো হবি না কখনো। এই মেয়েটা কি তোদের কোনো ক্ষতি করেছে? কেন ওকে ভয় দেখানোর জন্য পিছু নিয়েছিস? আর এগুলা করে তোর লাভ কি? মানুষের ক্ষতি করে কোনো লাভ হবে? আল্লাহর ভয় নেই তোদের? কবে বুঝবি তোরা? হ্যাঁ, আল্লাহর সামনে কিন্তু এসব কাজের হিসাব দিতে হবে। যা, এখান থেকে চলে যা, আর ওদেরকে ভয় দেখাতে আসবি না। এরপর কি হলো, ওই গরুগুলো মনে হলো এই মুরব্বী লোকের কথাটা শুনে আস্তে আস্তে শান্ত হয়ে হেঁটে চলে গেল। কোথায় যে চলে গেল এটা নুসাইবাপুর আম্মু বুঝতে পারেন নাই। এরপর লোকটা নুসাইবাপুর আম্মুকে বলল যে, মা, তুমি এত রাত্রে বের হয়েছো কেন? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি কোনো বাড়ির বউ। তখন নুসাইবাপুর আম্মু বললেন যে, চাচা, কোথায় এত রাত? এই তো এখনই সকাল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তখন ওই লোকটা বলল, মা, তুমি কি ঘড়ি দেখে বের হও নাই? তুমি জানো এখন রাত কয়টা বাজে? ফজর আজান হতে এখনো অনেক দেরি। তুমি একটা বড় বিপদের মুখে পড়তে যাচ্ছিলা। আল্লাহর রহমতে আমি যদি সময় মতো না আসতাম তাহলে কিন্তু এরা তোমার বড় ক্ষতি করে ফেলতো। যাও, তাড়াতাড়ি বাসায় যাও আর সময় বুঝে চলাফেরা করবা। যাও, দ্রুত বাসায় চলে যাও। তখন নুসাইবাপুর আম্মু ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর উনি বাড়ির দিকে রওনা দেন। কয়েক কদম যাওয়ার পর আবার কি মনে করে পেছন দিকে তাকিয়ে দেখেন কেউ নাই। এরপর উনি এক দৌড়ে বাসায় চলে আসেন। বাড়িতে এসে উনি ওনার যেই ঘরটার, যে ঘরে ওনার হাজবেন্ড শুয়েছিলেন, মানে নুসাইবাপুর বাবা শুয়েছিলেন আর কি, ওইখানে ডাকাডাকি করছেন। হঠাৎ করে এরকম ডাকে নুসাইবাপুর বাবা তো ধর্মর করে লাফ দিয়ে উঠছেন। কি হলো, কি হলো, এত রাতে ডাকাডাকি করছো কেন? পাগল হয়ে গেছো নাকি? তখন নুসাইবাপুর বাবা দেখলেন যে নুসাইবাপুর আম্মু ঘেমে একাকার, খুব ভয় পেয়েছেন বলে মনে হচ্ছে আর কি। তখন নুসাইবাপুর আব্বা বা নুসাইবাপুর বাবা নুসাইবাপুর আম্মুকে জিজ্ঞেস করেন, কি হয়েছে তোমার? তখন নুসাইবাপুর আম্মু বলেন, যে দেখো তো ঘড়িতে কয়টা বাজে। তখন বালিশের পাশ থেকে ঘড়িটা নিয়ে, একটা হাত ঘড়ি ছিল আর কি, সেটা নিয়ে বললেন যে এখন তো 2:27। তখন নুসাইবাপুর আম্মুর বুকটা ধস করে ওঠে। কারণ কি,
যে উনি তো সকাল মনে করে বাইরে বের হয়েছিলেন, এত রাত এখন, এটা কিভাবে সম্ভব? আর ওই যে ওই মুরব্বী তো বলেছিলেন যে এখন অনেক রাত। উনি ওই সময় বিষয়টা বলেন নাই, তবে এতটুকু বলেছিলেন যে উনি সময় না বুঝে পানি আনতে গিয়েছিলেন, তাই উনি আবার যখন বুঝতে পেরেছেন দ্রুত চলে আসছেন। তো ওই সময় ওনার বাবা অনেক রাগ করেন আর কি, যে তুমি দেখো নাই মাথার পাশেই তো ঘড়ি, ঘড়ি দেখে বের হবে না, আল্লাহ না করুক যদি বড় ধরনের কোনো বিপদ আপদ হতো। পরের দিন সকালবেলা মূলত এই ঘটনাটি বাড়ির সবাইকে খুলে বলেছিলেন। তো নুসাইবাপুর দাদা এই বিষয়টি জানার পর মসজিদের একজন ইমাম সাহেবকে বিষয়টি যখন বলেন, তখন ইমাম সাহেব বলেন, এই রাস্তায় দুটো দুষ্টু প্রকৃতির বদ জিন আছে, ওরা এই দিক দিয়ে চলাচল করে গভীর রাত্রে। তো মূলত পূর্ণিমা এবং অমাবস্যার রাতে চলাচল করে, গত রাতটা ছিল পূর্ণিমার রাত। তো ওই সময় যখন উনি সময় ভুলে ওই দিক দিয়ে যাচ্ছিলেন, তখন ওরা ওনার ক্ষতি করার জন্য এসেছিল। আর ওই সময়ে একজন আল্লাহওয়ালা পরহেজগার জিন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। একটা নিরীহ মেয়েকে বিপদে পড়তে দেখে উনি এগিয়ে আসেন এবং ওদেরকে তাড়িয়ে দেন ওখান থেকে। যদি ওরা ভালো কথায় না যেত, তাহলে ওই পরহেজগার জিনটা ওই দুটো জিনের উপর চড়াও হতে, যেহেতু ওরা ভালোই ভালোই চলে গেছে, এই জন্য তার উপর আর চড়াও হন নাই। তো যাই হোক, উনি ঝাড়ফুঁক করে দেন। তো ওই ঘটনাটা এখানেই সমাপ্তি হয়ে যায় আর কি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি নুসাইবাপুর, তবে ঘটনাটি ঘটেছিল ওনার ছোট ভাইয়ের সাথে। ছোট ভাই বলতে ভাইদের মধ্যে যিনি ছোট। আগের ঘটনাতে বলেছি যে ওনারা 6 ভাই ছিলেন, 2 ভাই মারা গিয়েছেন, অন্য 4 ভাই রয়েছেন। 4 ভাইয়ের মধ্যে সবার যিনি ছোট ভাই, তার থেকেও নুসাইবাপুর 6 বছরের ছোট। তো উনি এখনো অবিবাহিত, এখনো ওনার বিয়ে হয়নি। অন্য 3 ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তাদের আলাদা আলাদা ঘর তৈরি করে দেওয়া হয়েছে, তারা আলাদাভাবেই থাকছেন। তো ওনাদের বাসা যেটা, মানে যে বাড়িটা, সেই বাড়িটা কিন্তু বাংলাদেশের অন্যান্য বাড়িগুলোর সাথে আসলে ওইভাবে মেলে না। আমরা জানি মুন্সিগঞ্জের বিক্রমপুর কিন্তু কাঠের বাড়ির জন্য বিখ্যাত। আমরা যদি কাঠের বাড়ি দেখতে যাই, এই ঐতিহ্যবাহী কাঠের বাড়িগুলো কিন্তু মুন্সিগঞ্জের বিক্রমপুরে অনেক দেখা যাবে। কাঠের বাড়ি বলতে পুরো ঘর যে কাঠের, বিষয়টা এরকম না, লোহা কাঠ দিয়ে তৈরি, কিন্তু এই কাঠটা পাটাতন অথবা ফ্রেম বা আড়া যেগুলো, সেগুলো হয়ে থাকে, অন্যান্য অংশগুলো টিনের তৈরি হয়ে থাকে। আর এই নুসাইবাপুদের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে, ওনাদের বাড়িটাও এভাবেই তৈরি করা হয়েছিল। ওনাদের বাড়ির সামনে বেশ বড় একটা উঠোন, বড় বড় টিনের ঘর তৈরি করা হয়েছিল, আর সামনের দিকে ঢোকার গেট। বাসার পেছন দিকে ছিল খাল, আর খালের পরেই বিশাল মাঠ। মাঠের মধ্যে বড় বড় চাম্বল গাছ ছিল। মাঠের পরে আবার একটা সীমানা রয়েছে। ওই সীমানাটা হচ্ছে জমিদারের একটা পরিত্যক্ত বাড়ি রয়েছে, অনেক পুরনো। দিনের বেলা দূর থেকে দেখলে সুন্দর লাগলেও রাতের বেলা কিন্তু এক ভয়ঙ্কর সৌন্দর্য ধারণ করে সেটা। এবার আসি মূল ঘটনায়। ওনাদের আগের ঘরের 3টা রুম ছিল, পরবর্তীতে ওনার ভাইয়া বড় হওয়ার পরে আলাদা আলাদা তো রুম করে দেওয়া হয়েছে। আর দীর্ঘ একটা সময় এই ছোট 2 ভাই বোন একই রুমে থাকলেও, যেহেতু বড় হয়ে গেছেন, আলাদা রুম তৈরি করে দিতে হয়েছে। এখন এই যে ভাই, এই ভাইয়ের জন্য একটা আলাদা রুম তৈরি করে দিতে হবে। আগে যেই রুমটাতে উনি থাকতেন একা একাই, আলাদা রুম করে দেওয়ার পরে এখন দেখা গেল মেহমান আসলে একটু অসুবিধা হয়ে যায়। মেহমানদের জন্য অসুবিধা হয়, আবার এই নুসাইবাপুর ভাইয়ের জন্য অসুবিধা হয়। এই কারণে নুসাইবাপুর বাবা চিন্তা করলেন যে সামনের দিকে রুম তৈরি করলে উঠোনটা ছোট হয়ে যাবে, তাহলে ঘরের পেছন দিকটাতে আর একটা রুম করলে কেমন হয়। তো এরকম পরামর্শ যখন উনি পরিবারের সাথে করেন, তখন নুসাইবাপুর আম্মু এই বিষয়টাতে কিছুটা ভেটো দেন। এই কারণে যে উনি বলেছিলেন যে পেছন দিকে ঘর করাটা কি ঠিক হবে, এই পেছনে খাল আছে আর এই দিকটাতে সমস্যা রয়েছে। তখন নুসাইবাপুর বাবা বলেছিলেন আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না, আল্লাহ ভরসা। তো এই কথার উপরে আল্লাহর উপর ভরসা করে উনি রুম তৈরি করেছিলেন। তো এক রাত্রে কি হয়, ওনার ভাই, উনি রুমে শুয়ে আছেন আর ওনার মোবাইল ফোনটা টিপছিলেন আর কি। খুব বেশি দিন আগের কথা না এই ঘটনাটা। তো একটা সময় মোবাইলের চার্জটা শেষ হয়ে যায়, উনি আবার উঠে চার্জে ফোনটা লাগিয়ে শুয়ে পড়েন। ওই ঘরের মধ্যে এক ধরনের অদ্ভুত প্রশান্তি কাজ করত, কেননা পাশেই তো খাল, খালের উপর আবার কচুরিপানা থাকে। যখন ওই খালের উপর দিয়ে বাতাসটা বয়ে আসে, বাতাসটা বয়ে ঠান্ডা হয়ে যখন রুমের জানালা দিয়ে ঢোকে, তখন
দারুণ এক শীতল অনুভূতি সেই রুমের মধ্যে থাকে। তো ওই রুমের মধ্যে ঢুকলে বেশ ভালো একটা প্রশান্তি কাজ করে। ওনার ভাই তো তখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন, একটা সময় ঘুমিয়েও চান, একদম ঘুমেই আছেন আর কি। কতক্ষণ ঘুমিয়েছেন জানেন না, হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। উনি খুব ঠান্ডা শীতল এক ধরনের অনুভূতি পান। চিন্তা করেছিলেন রুমটা রাতের বেলা হঠাৎ করে এত ঠান্ডা হয়ে গেল কেন। এমনিতে তো রুম ঠান্ডাই, যেহেতু ঠান্ডা বাতাস আসে, কিন্তু এত ঠান্ডা কিন্তু হয় না। সময়টা কিন্তু শীতকাল ছিল না, গরমকালই ছিল। উনি হঠাৎ করে পাশে তাকিয়ে দেখেন যে আরে ওনার নানু পাশে শুয়ে আছে। রুমে তো ডিম লাইট ছিল, ডিম লাইটে বোঝা যাচ্ছে। তখন এই নুসাইবাপুর ভাই চিন্তা করছেন যে নানু মনে হয় রাতের বেলা আসছে, এসে এই নুসাইবার রুমে না ঢুকে আমার রুমে ভুল করে ঢুকে করছে। তখন বলছে, ও নানু ওঠো ওঠো, তোমার নাতনির রুমে যাও, তুমি মনে হয় ভুল করে আমার রুমে চলে আসছো। তো এই কথা যখন বলেছে, হঠাৎ করে ওই অবাবটা চোখ খুলেছে। মনে হলো যে কথা বলার সাথে সাথে চোখ খুলেছে। আমরা কিন্তু ঘুমায় থাকার পর চোখ খুলতে একটু সময় লাগে, চোখটা একটু জড়ানো থাকে, কিন্তু না, ধপ করে চোখটা খোলে। আর চোখ খোলার পরপরই এক হাত এই নুসাইবাপুর ভাইয়ের শরীরের উপর উঠিয়ে দেয়। নুসাইবাপুর ভাই ফিল করেন ভয়ঙ্কর ঠান্ডায় হাত, মনে হচ্ছে বরফ তার শরীরের উপরে উঠিয়ে দেওয়া হয়েছে। শুধু যে হাত উঠিয়ে দিয়েছে বিষয়টা এরকম না, পা উঠিয়ে দিয়েছে। আর তখন ওই অবাবটা খুবই বিশ্রীভাবে হেসে দেয়, কিন্তু হাসির কোনো শব্দ হচ্ছিল না ওইভাবে। আর এই দৃশ্যটা দেখার পরপরই নুসাইবাপুর ভাইয়ের শরীর তো একদম ঠান্ডা হয়ে যায়। একে তো ঠান্ডা হাত পা তার শরীরের উপর উঠিয়ে দিয়েছে, আর ভয়ে তার শরীর একদম জমে গিয়েছে। তখন নুসাইবাপুর ভাইয়ের মনে হয় যে আরে নানু তো আমাদের বাসায় না, মামাদের বাসায় থাকার কথা, এত রাতে উনি আসবেন কিভাবে, আর আমার ঘরের দরজাও তো বন্ধ। তখন নুসাইবাপুর ভাই একটু সাহস সঞ্চয় করে বলেন যে কে তুমি, কি চাও, এখানে কেন এসেছো? তখন ওই অবয়বটা কোনো কথা না বলেই সরাসরি ওনার শরীরের উপরে উঠে পড়ে এবং গলা টিপে ধরে। নুসাইবাপুর ভাইয়ের হাইট কিন্তু 6 ফুট 1 ইঞ্চি, বেশ স্বাস্থ্যবান এবং শক্তিশালী এক তাকড়া যুবক। হঠাৎ করে এইরকম অবয়ব ওনার শরীরের উপর উঠেছে। শুধু যে উঠেছে তা না, গলা চিপে ধরেছে। আর ওই অবয়বটা নাকি তার এক হাত নুসাইবাপুর ভাইয়ের গলার ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আমরা যেমন গলার মধ্যে পানি নিয়ে গার্গিল করি, গড়গড় করি, যেরকম শব্দ হয়, ওই ধরনের খুবই তীব্র শব্দ অন্যান্য ঘর থেকে এই যে নুসাইবাপু, তারপর ওনার মা বাবা যারা ছিলেন, ওনারাও হঠাৎ করে শুনতে পান। এদিকে ধুম ধারাম শব্দ হচ্ছে, মনে হচ্ছে ওই ঘরের মধ্যে ভাঙচুর শুরু হয়ে গেছে, ধস্তাধস্তি হচ্ছে। এদিকে ওনাদেরও তো ঘুম ভেঙে গেছে। ওনারা উঠে তাড়াতাড়ি ওই রুমের দরজায় এসে ধাক্কাধাক্কি করছেন, এই কি হয়েছে কি হয়েছে, খোল খোল। এর মধ্যে নুসাইবাপুর ভাই দৌড়ে এসে ঘরটা খুলে দেয়, মানে ঘরের দরজা খুলে দেন উনি। তবে ঘরের দরজা কতটুকু খুলতে পেরেছেন এটা আসলে বোঝা যায় না, কারণ হয়তোবা খোলার আগেই ওনারা ধাক্কিয়ে ঘরের যে খিলটা, মানে দরজার খিলটা ভেঙে ফেলতে সক্ষম হয়েছিলেন। ঘরে ঢোকার সাথে সাথে যখনই লাইট জ্বালিয়েছেন, তখনই সবাই দেখতে পান কোন একটা কালো অবয়ব জানালা দিয়ে বের হয়ে গেল এবং পানির মধ্যে ঝপাত করে পড়ল। এরকম শব্দও হলো বেশ জোরে, যে শব্দটা সবাই টের পেয়েছিলেন। আর জানালার যে দুটা পার্ট রয়েছে, কপাট আছে, বাইরে ছিল এই কপাটটা, এই কপাট দুটো কিন্তু তখনও নড়াচড়া করছিল, মানে কাঁপছিল। ওই দিক দিয়ে যে শিক দিয়ে বের হয়েছে ওই অবয়বটা, ওই তখন কিন্তু ওই কপাটে ধাক্কা লেগেছে। ওই ধাক্কার কারণে তখনও ওই কপাটটা কাঁপছিল। আসলে জানালার এই গ্রিলগুলো এমন সিস্টেমে ছিল যে একটা বড় সাইজের বিড়াল যদি বের হওয়ার চেষ্টা করে, তাহলেও তার জন্য এটা পসিবল হবে না। আর একটা বয়স্ক মানুষ বাতাসের মতো জানালা দিয়ে কি বেরিয়ে যেতে পারে? নুসাইবাপুর ভাইয়ের পুরো শরীর খামছানো, আর ওনার ভাইয়ের চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছিল ভয়ে। আর যে খামচিগুলো ছিল সেখান দিয়ে অল্প অল্প রক্তও পড়ছিল, আর ওনার ভাই কোনো কথা বলতে পারছিল না। প্রায় 4 দিন উনি কোনো কথাই বলতে পারে নাই গলা ব্যথায়, কারণ গলার মধ্যে নাকি হাত ঢুকিয়ে দিয়েছিল। তবে গলার আর বিশেষ ধরনের কোনো ক্ষতি হয়নি আল্লাহর রহমতে। সকালবেলা
নানুকে ফোন করা হয়। নানু 1 ঘন্টার মধ্যেই মামা মামি সহ চলে আসেন নুসাইবাপুর ভাইকে দেখতে। তখনও কিন্তু নুসাইবাপুর ভাই নানুর সামনে যেতে ভয় পাচ্ছিলেন। পরবর্তীতে ওই রুমটা ভেঙে পুনরায় আর একটা ঘর তোলা হয়েছে। আর নতুন করে ঘর তোলার আগে স্থানীয় মসজিদের হুজুরের সাথে কথা বলা হয়। নুসাইবাবুর বাবা কথা বলেছিলেন এবং বাড়িটা বন্ধ দিয়েছিলেন। তবে নতুন ঘর তৈরি করার পর আর ওই বন্ধনী দেওয়ার পর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন নুসাইবাপুর। প্রিয় লিসেনার্স, নুসাইবাপুর 3টা ঘটনা তো শুনলাম। এবার আরো একটি ঘটনা যেটা নুসাইবাপুর আম্মু অডিও ক্লিপ আকারে পাঠিয়েছিলেন, সেই ঘটনাটি এখন আমি আমার মতো করে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। চলুন শুনে আসি সেই ঘটনাটি। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম আবরার আহমেদ জাবির। উনি ওনার কাজিনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদেরকে দিয়েছেন। ঘটনাটি আজ থেকে প্রায় 15-16 বছর আগে হবে। ওনার ওই কাজিন তখন 3 বা 4-এ পড়তেন। উনি একটি স্কুলে পড়তেন, মূলত ওই স্কুল কেন্দ্রিক এই ঘটনাটি। সঙ্গত কারণে সেই স্কুলের নামটি বলছি না, তবে সেই স্কুলটি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের খুব কাছাকাছি একটা জায়গায়। ওই স্কুলে একটি গাছ ছিল, সেই গাছটি স্থানীয়ভাবে সাবান গাছ নামে পরিচিত ছিল। ওই স্কুলে ওই কাজিনের আপন বড় বোনও পড়তো, তবে তার হতো ফুল ক্লাস আর এই কাজিনের হতো হাফ ক্লাস। দুইজনই তো কাজিন, মানে বড় জনের ফুল ক্লাস হতো, ছোট জনের হাফ ক্লাস হতো। তো দেখা যেত যে একসাথে দুজন কখনই আসলে স্কুল থেকে বাড়িতে ফিরতেন না। তো ঘটনাটি যেদিন ঘটে ওই দিন ওই টিফিন পিরিয়ডেই সবার ছুটি হয়ে যায়। 2 ভাই বোন একসাথে বাসায় ফিরছিলেন। হঠাৎ করে এই 2 জনের নজর যায় ওই সাবান গাছের উপরে। ওনারা দেখতে পান ওই সাবান গাছের উপরে একটি কালো অবয়ব বসে আছে। মানুষের মতোই দেখতে, কিন্তু বেশ ভয়ঙ্কর। চেহারাটা যে খুব ভালো বোঝা যাচ্ছিল বিষয়টা এরকম না, বেশ কালো চেহারা, এরকম কিছু একটা। আসলে ওইভাবে বর্ণনা দিতে পারেন নাই, তবে বোঝা যাচ্ছে যে বিষয়টা একটু ভয়ঙ্কর টাইপের। ওনারা চিন্তা করলেন যে স্কুলের ভেতরে এই গাছের উপরে কোত্থেকে এই জিনিসটা এলো। 2 জন মিলে দ্রুত একজন টিচারকে এই বিষয়টা অবহিত করলেন। টিচাররা এই বিষয়টা শোনার পর ওনারা ওই গাছের এখানে এসে দেখলেন না, কোথাও তো কেউ নেই। অন্যদের কাছে জিজ্ঞাসা করা হলো, ওখানকার যারা স্টাফ ছিলেন তাদেরকে জিজ্ঞেস করা হলো, তারা এই ধরনের কোনো অবয়ব দেখেননি বলে জানালেন। কিন্তু অদ্ভুত আর একটা ব্যাপার রয়েছে, সেটা হলো যেই জায়গাটাতে এই 2 জন ওই অবয়বটাকে বসে থাকতে দেখেছিলেন, ওই জায়গাটাতে বড় বড় এক ধরনের পোকা ওনারা নিচ থেকেই দেখতে পাচ্ছিলেন। এই ধরনের পোকা ওনারা আগে কখনো দেখতে পান নাই। তো যাই হোক, ওনারা ওখানে এই পোকা দেখার পরও অস্বাভাবিক কোনো কিছু মনে করেন নাই। আর হঠাৎ করে ওই অবয়ব দেখেছিলেন 2 জন, ওনারা চিন্তা করেছেন হয়তোবা কোনো বাচ্চা টাচ্চা উঠেছিল বা কোনো পাগল উঠেছিল, এরকম হতেই পারে, কিন্তু এত অল্প সময়ের মধ্যে নেমে চলে যাবে। ওনারা তো আসলে ওই সময় ছোট ছিলেন, বয়স কম, এত বুঝ তো তাদের মধ্যে ছিল না। ওনারা ওই সময় বাড়িতে চলে যান। এরপর থেকেই ওনার ওই কাজিন, মানে জাবির ভাইয়ের কাজিন, মানে যিনি ছেলে, উনি ওনার ক্লাসের জানালার বাইরে তাকালেই নাকি একটি কালো ছায়া মূর্তিকে দেখতে পেতেন, কিন্তু অন্য কেউ সেটা দেখতে পেত না। সেই স্কুলে একটি স্টোর রুম ছিল যা সবসময় নাকি বন্ধ থাকতো। যদিও বা স্টোর রুম সবসময় বন্ধই থাকে, কিন্তু ভেতর থেকে প্রতিনিয়তই নাকি হঠাৎ হঠাৎ কটমট কটমট শব্দ শোনা যেত। মনে হচ্ছে হাড় চাবালে যেরকম শব্দ হয় না, ঠিক সেই রকম। কিন্তু ভেতরে কি? দরজা জানালা সবই বন্ধ, কুকুর বিড়াল ঢোকারও সুযোগ নেই। তাহলে ভেতরে কে? আর কুকুর বিড়াল এত জোরে কটমট করে কি হাড় চাবাবে? সেটা এত জোরে এই শব্দটা বাইরে আসবে? নিশ্চয়ই না। একবার কি হয়, ওই স্টোররুমের একটা ছিদ্র দিয়ে এই কাজিন তাকিয়েছিলেন। তো স্টোররুমের ভেতরে অনেক উপর দিয়ে কিছু আলো আসতো আর কি। তখন দেখা গেল যে 2টি ছায়ামূর্তি, চেহারা বোঝা যাচ্ছে না, কোনো কিছুর হাড় চেবাচ্ছে। এটা দেখে
উনি মারাত্মক ভয় পান। এর ভেতরে তো কোনো মানুষ আসার কথা না, আর দিনের বেলাতে এইসব হচ্ছে, তখন যে রাত তা তো না, স্কুলের সময়। এছাড়া ওই স্কুলে একটি ওয়াশরুম ছিল, যেটা পরিত্যক্তই বলা যায়, খুব কমই ব্যবহৃত হতো সেটা। সেখানকার দেয়ালে নাকি রক্ত দিয়ে কিছু লেখা দেখা যেত, যেটা শুধু সংখ্যার মতো কিছু একটা। আর এই জিনিসটা কিন্তু অন্য কেউ দেখতে পেত না, শুধু এই জাবির ভাইয়ের কাজিনই দেখতে পেত। এটা একটা রহস্য, সেই কেন এই জিনিসটা দেখছে, অন্যরা তো কেউ এটা দেখে না। আর ওই আশেপাশে কিছু ডাব গাছ ছিল, ওই ডাব গাছেও নাকি একটা ছায়ামূর্তি দেখা যেত, বানরের মতো। এই গাছ থেকে ওই গাছ, ওই গাছ থেকে ওই গাছ, এরকম লাফিয়ে লাফিয়ে যেত। এরই মধ্যে ঘটে যায় আরো একটি ঘটনা। এই কাজিনের যিনি মা, উনি তো কোনো একটা কারণে স্কুলে গিয়েছেন, বাচ্চাদের প্রয়োজনেই। তো উনি ওই ওয়াশরুমটাতে গিয়েছিলেন। ওই ওয়াশরুম যে একদম পরিত্যক্ত তা না, মানে এটা খুব কম ব্যবহার করা হয় আর কি। তো উনি যখনই ওই ওয়াশরুমে গিয়েছেন, উনি কিছু সময় পর ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে আসছেন, কিন্তু ওনার প্রচন্ড মাথা ব্যথা করছিল। ওনার ভাষ্য অনুযায়ী ওই ওয়াশরুমে ঢোকার সাথে সাথে মনে হচ্ছে ওনার ভয়ঙ্কর মাথা ব্যথা শুরু হয়েছে, অথচ ওনার মাথা ব্যথা ছিল না। ওখান থেকে বের হওয়ার পরও ওনার মাথা ব্যথা অনেকক্ষণ ছিল, এরপরে ঠিক হয়ে যান উনি। হঠাৎ করে ওখানে ঢোকার সাথে সাথে কেন এমনটা হলো, এইটার কোনো কুল কিনারা ওনারা করতে পারলেন না। এই ধরনের সমস্যা যখন চলতে থাকলো, সেই কাজিন এই বিষয়টা যখন সকলকে অবহিত করলেন, পরিবারের সবাই যখন জানলেন, তখন ওই স্কুল থেকে তাকে নিয়ে অন্য জায়গায় ভর্তি করা হয়। দুই ভাই বোনকে নিয়ে অন্য জায়গায় ভর্তি করা হয়। তবে এই বিষয়টা শুধু দেখতেন হচ্ছে ওই ছেলেটা, যে ক্লাস 3-তে পড়তো ওই সময় আর কি। আর যে বড় বোন, সে শুধু একবারই দেখেছিল। কেনই একজনই দেখে, কেন অন্যজন দেখে না? আর এটা যদি নিছক হ্যালুসিনেশনই হবে, তাহলে জাবির ভাইয়ের সেই কাজিনের আম্মু কেন উনি ওই ওয়াশরুমে যাওয়ার পর হঠাৎ করে প্রচন্ড মাথা ব্যথা শুরু হলো? আসলে এই বিষয়টা রহস্যাবৃতই রয়ে গেছে, এটা নিয়ে আর অ্যানালাইসিস ওভাবে করা হয়নি। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার, আপনাদের জানা এমন ঘটনা আছে কি? থাকলে কিন্তু আমাদেরকে ইমেল করতে ভুলবেন না। লিখে বা রেকর্ড করে যে কোনো ভাবেই আমাদেরকে ইমেল করতে পারেন apnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা চেক করে নিতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের মুন্সিগঞ্জ স্পেশাল এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। এই ঘটনাটি নুসাইবা আপুর পাঠানো শেষ ঘটনা, তবে ঘটনাটি মূলত ওনার আম্মুর নিজের কণ্ঠে রেকর্ড করা ঘটনা ছিল। প্রায় 34 মিনিটের একটি রেকর্ড ফাইল ছিল। আমি খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেছি। তো আন্টি বিভিন্ন জায়গায় আঞ্চলিক শব্দ ব্যবহার করেছেন, কিছু কিছু জায়গা আমার বুঝতে কষ্ট হলেও মোটামুটি ঘটনার মূল বিষয়টা আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছি। আমি সেই ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। আগের ঘটনায় বলেছি যে নুসাইবা আপুর আম্মুর নাম সমতা বেগম। চলুন মূল ঘটনায় ঢুকে যাই। ওনার তখন নতুন বিয়ে হয়েছে, ওনার কিন্তু অল্প বয়সে বিয়ে হয়েছিল। ওনার বিয়ের সময় বয়স ছিল 15 কি 16 বছর। তো উনি যখন প্রথম সন্তান ধারণ করবেন, মানে প্রথমবারের মতো উনি গর্ভবতী হন, সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। যখন উনি 7 মাসের অন্তঃসত্ত্বা, তখন একটি ঘটনা ঘটে। এই নুসাইবা আপুর বাবা, উনি কিন্তু মাছ ধরায় বেশ পারদর্শী ছিলেন। মাছ ধরা কিন্তু তার একটা নেশা, যেটা এখনো আছে। উনি কি করেছিলেন, এক রাত্রে মাছ ধরে নিয়ে আসেন, একটা বড় আকারের গজার মাছ, একটা শোল মাছ, শিং মাছ, কয়েকটা টাকি মাছ। তো এগুলো ধরে নিয়ে আসেন। ওই দিন আবার টিপটিপ বৃষ্টিও পড়ছিল হালকা। পাশে বিভিন্ন জায়গায় খালের মতো ছিল, ওখান থেকে মাছ ধরে নিয়ে এসেছেন। তবে ওনাদের যে ঘরটা, ওটা নতুন ঘর ছিল। মূল যে বাড়ি, সেই বাড়ি থেকে একটু দূরে নতুন ঘর তৈরি করা হয়েছিল। ওই বাড়িতে কিন্তু শুধু হাজবেন্ড ওয়াইফ ছিলেন আর কি। ওই সময় তো ওনাদের আর কোনো সন্তানাদি হয় নাই, প্রথমবারের মতো উনি গর্ভবতী হয়েছেন। তো যখন মাছগুলো নিয়ে এসেছেন, তখন এই নুসাইবা আপুর আম্মুকে ডাকাডাকি করেছেন। তো উনি উঠেছেন, ওঠার পর বলেছেন যে মাছ নিয়ে আসছি, মাছগুলো রেখে দাও। মাছ রেখে দেওয়ার পর আবার উনি যাবেন মাছ ধরতে। তো উনি যানও মাছ ধরতে। এদিকে
ওই আন্টি কি করেছেন, ওই মাছগুলো বড় একটা পাতিলের মধ্যে রেখে একটু পানি দিয়ে উপরে এই পিড়ি বা ফিরা জাতীয় কোনো জিনিস দিয়ে আটকে রেখেছেন। বেশ অনেকক্ষণ পর ওনার কাছে মনে হলো যে মাছগুলো একটু দেখি তো কি অবস্থা। কোনো নড়াচড়া নাই, সারা শব্দ নাই। প্রথম দিকে কিন্তু সারা শব্দ হচ্ছিল, মাছগুলো নড়াচড়া করছিল, বের হওয়ার চেষ্টা করছিল। এরপর উনি যখন ওইখানে গিয়েছেন, গিয়ে দেখেন যে ওই কাঠ যেটা বা যে পিড়িটা দেয়া রাখা ছিল আর কি, ওইটা সরে গেছে, ভেতরে মাছ নাই। মাছ গেল কোথায়? ওনার হাজবেন্ড এত কষ্ট করে মাছ ধরে নিয়ে এসেছেন। তখন উনি এই মাছটা খোঁজার চেষ্টা করেন। উনি দেখলেন ওই মাছগুলো এই পাশেই ছিল, মানে ঘরের পাশেই ছিল একটা হলুদ ক্ষেত। ওই হলুদ ক্ষেতের কাছাকাছি জায়গায় কিলবিল করছে। উনি ওখান থেকে মাছগুলো ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসার পর এবার ওই পাতিলের মধ্যে রাখেন। সবগুলো মাছই পান আর কি, যেগুলো বের হয়ে গিয়েছিল আর কি। কিছু কিছু মাছ ওঠানোই ছিল, ওগুলো তখনও বাইরে যেতে পারেনি। এবার উনি কি করেছেন, ওই কাঠের পিড়িটা দিয়ে উপরে আবার একটা এই শিল পাটা আছে না, এই একটা শিল দিয়ে রাখেন উপরে, ভারী একটা পাথর দিয়ে রাখেন উপরে, যাতে করে কোনোভাবে এগুলো বেরোতে না পারে। বেশ অনেকক্ষণ পর এই নুসাইবাবুর আব্বা ফেরত আসেন। তো আসার পর উনি তো আবার ওই মাছগুলো চেক করেন, সব ঠিকঠাক আছে। তো ওনারা ঘুমিয়ে পড়েছেন। সকালবেলা উঠে ওই মাছগুলো যখন চেক করতে যাবেন, বিশেষ করে নুসাইবাবুর বাবা, উনি দেখেন যে গজার মাছ আর শোল মাছটা নাই। মাছ তো কিন্তু বেশ বড় ছিল, মাছ গেল কোথায়? কিন্তু ওই শিং মাছ আর দুটো টাকি মাছ এগুলো কিন্তু ঠিকঠাকই আছে। মূলত ওই মাছের যেই হাড়িটা ওটা বাইরে রাখা হয়েছিল। মুসাইবাপুর আব্বা যখন রাতের বেলা ফেরত আসেন, উনি আবার ওইটা ঘরের ভেতরে রেখেছিলেন। এদিকে নুসাইবাপুর আম্মা বলছেন যে এই গজার মাছ আর শোল মাছ ধরে নিয়ে আসছো, নিশ্চয়ই এগুলা জিন ভূত ছিল, হয় চলে গেছে, না হলে জিনে ভূতে এসে এই দুইটাকে খেয়ে গেছে। এদিকে সকালবেলা যখন ওনার বাড়িতে নুসাইবাপুর দাদি আসছেন, মানে নুসাইবাপুর আম্মার শাশুড়ি, উনি আসছেন, আর একজন মুরব্বী আসছেন, সবসময় আসেন, খুব তো বেশি দূরে না ঘর। আসার পর যখন শুনলেন যে এরকম মাছ রাতের বেলা ধরে এনে রাখা হয়েছে, সেটা আবার পরবর্তীতে ঘরেও এনে রাখা হয়েছে, তখন ওনারা এই নুসাইবাপুর বাবাকে খুব বকাঝকা করেন যে তোর কি কোনো জ্ঞান বুদ্ধি হবে না? এই অবস্থাতে, তোর স্ত্রী গর্ভবতী 7 মাসের, এই অবস্থাতে কেউ রাতের বেলা মাছ ধরে সেই মাছ আবার শোয়ার ঘরে নিয়ে এসে রাখে? এখন তো মাছ ধরা উচিত না। তখন আবার ওনারা জিজ্ঞেস করছেন তুই কোথায় মাছ ধরতে গেছিলি? তখন উনি বলেন যে আমি ওই দিকটাতে, মানে যেই দিকটাতে ওই যে পরিত্যক্ত জমিদার বাড়ি, ওই সাইডের যেই খালটা, ওই দিকে মাছ ধরতে গিয়েছিল। তখন বলেন যে ওই দিকে মাছ ধরতে গিয়ে দেখেন ওই জায়গাটা খুব বদনাম আছে, এটা নিয়ে অনেক সমস্যা আছে ওই জায়গায়, তুই ওই দিককার মাছ ধরে নিয়ে আসছিস, এটা উচিত হয়নি। যাই হোক, তখন এই মুরব্বীরা পরামর্শ দেন যে এখন তো ভাদ্র মাস চলছে, ভাদ্র মাসে তো কোথাও যাওয়া যাবে না, তা না হলে পরামর্শ দিতাম যে নিজের মায়ের বাড়িতে যাও। ভাদ্র মাসে নাকি কেউ কোথাও যায় না গর্ভবতী অবস্থায়, এটা গ্রামের একটা রীতিনীতি, এটা রীতি বলি, সংস্কৃতি বলি, কুসংস্কার বলি, এটা আসলে সেখানে একটা চলমান একটা বিষয় আর কি। তো ভাদ্র মাসে কোথাও নাকি যাওয়া যায় না। তো এরপরে আশ্বিন মাসে একটা নতুন ঘর তৈরি করা হয়েছিল বা নতুন বাড়ি তৈরি করা হয়েছিল, আগে থেকে নির্মাণাধীন ছিল, সেটাতে ওনারা চলে যান। নতুন বাড়ি আগে থেকে, সেই বাড়িটা আবার বড়, মানে নতুন বাড়িটা বেশ বড়, সেই বাড়ির গেট টেট বেশ বড় আর কি। আর নতুন বাড়ি হলে ওয়াশরুমটা কিন্তু ঘরের বাইরেই করা ছিল। এই ভাদ্র মাসে যেহেতু যান নাই, আশ্বিন মাসে চলে আসে, তখন কিন্তু ওনার গর্ভের সন্তানের বয়স কিন্তু 8 মাস, মানে গর্ভাবস্থায় 8 মাস। এদিকে নতুন বাড়িতে আসছেন, তখন নতুন জায়গায় তো আসলে একটু মানিয়ে নিতে কয়েকদিন সময়ই লাগে। রাতের বেলা একদিন ওয়াশরুমে যাওয়ার দরকার হয়। এদিকে নুসাইবাপুর নুসাইবাপুর আম্মু ডেকেছেন, উনিও উঠেছেন, উনিও ওয়াশরুমে যাবেন। তো হয় কি যে ওয়াশরুমে যাওয়ার জন্য প্রথমে নুসাইবাপুর আম্মু গিয়েছেন, যাওয়ার পর উনি বের হয়ে এসে ওই ঘরে যে বারান্দা ওইখানে বসেছেন। তখন নুসাইবাপুর আব্বু ঢুকেছেন ওয়াশরুমে। তো উনি বের হলে দুজন একসাথে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেবেন, এরকমই আর কি চিন্তা। নুসাইবাপুর আম্মু তো বসে আছেন, হঠাৎ করে ওনার কাছে মনে হলো ওনার গা ঘেঁষে কিছু একটা চলে গেল। কি গেল? উনি তাকিয়ে দেখলেন একটা ভাল্লুকের মতো কোন একটা প্রাণী
দু পায়ে হেঁটে যাচ্ছে, যেটার মাথা নাই, পেছন থেকে দেখছেন একদম কুচকুচে কালো বড় বড় লোম, এবং লোমগুলো বেশ মোটা মোটা বলে মনে হচ্ছে। এইটা দেখার সাথে সাথে উনি তো ওরে বাবা রে বলে দেন এক চিৎকার। তো ওনার চিৎকার শুনে তো ওয়াশরুমের ভেতরে তো নুসাইবাপুর আব্বু ছিলেন, উনি বেশ তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে আসে, বলেন যে কি হয়েছে। তখন বলেন যে কি যেন একটা দেখলাম যেটার মাথা নাই। তখন এটা শুনে উনি বেশ চিন্তিত হন যে কি দেখলো, নিশ্চয়ই স্বাভাবিক কিছু না। তারপরও একটু সান্ত্বনা দিলেন, আরে মনের ভুল, ঘুম থেকে উঠে আসছো তো, কি থেকে কি দেখেছো, হয়তোবা ঘুমের একটা ভাব চলে আসছিল, দুঃস্বপ্ন দেখেছো এখানে বসে বসে, এরকম একটা বুঝ দিলেন আর কি। তাই এখন ওরা ওই রাত্রের মতো ঘরে চলে গেলেন। তো ওনাদের যেই রান্নাঘরটা ছিল, ওই রান্নাঘরের পাশেই ছিল একটা শেওড়া গাছ। তো পরের দিনের কথা, মানে এই যে একটা অবয়ব দেখেছেন তার ঠিক পরের দিনের কথা, সন্ধ্যার কিছুক্ষণ আগে, কারণ গ্রামে তো সন্ধ্যার পরপরই রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে যায়, তাই সন্ধ্যার আগেই রান্না বাড়া কিন্তু সব শেষ করতে হয়। তো সন্ধ্যার কিছু সময় আগেই রান্না বাড়া শেষ হয়ে যায়। নুসাইবা আপুর বাবা বেশ কিছু ছোট ছোট মাছ নিয়ে এসেছিলেন, এই পুঁটি মাছের মতো এরকম কিছু মাছ নিয়ে এসেছিলেন, যেগুলো কেটে তেলে ভেজেছিলেন নুসাইবা আপুর আম্মু। তো এর মধ্যে একটা মাছ একটু বেশি ভাজা হয়ে গেছে, একটু কালো কালো হয়ে গেছে, আবার সেটা ভেঙেও গিয়েছিল। উনি কি করেছেন, ওই মাছটা খেয়ে ফেলেছিলেন আর কি। তারপরে মাছ ওই ভাজা যেগুলো ছিল ওগুলো নিয়ে ঘরে চলে আসেন। সন্ধ্যার আগে উনি ঘরে চলে আসছেন। তো উনি চিন্তা করলেন যাই একটু পুকুর থেকে হাত মুখ ধুয়ে আসি। তো উনি পুকুরের দিকে যখন রওনা দিয়েছেন, তখন তো অন্ধকার হয় নাই, হঠাৎ করে উনি দেখলেন সামনে একটা বিড়াল, বেশ বড় সড় একটা বিড়াল। তো এই বিড়ালটা ওনার সামনে দিয়ে হেঁটে ওই পুকুরের দিকেই যাচ্ছে। তো উনি মনে করছেন এটা স্বাভাবিক কোনো বিড়ালই হবে। হঠাৎ করে কি হলো, ওই বিড়ালটা ফুটবলের মতো কিছু একটা গোলাকৃতি আকারের কিছু একটা মতো ধারণ করলো, এবং ওইটা কি করলো, লাফিয়ে লাফিয়ে পুকুরের পানিতে চলে গেল একা একাই। পুকুরের পানিতে ওই বলের মতো জিনিসটা পড়ার সাথে সাথে বানরের মতো কিছু একটা হয়ে গেল, এবং সেটা পানির মধ্যে সাঁতার কাটছে। উনি এটা দেখছেন, দেখার পরও ভয় যে চলে আসবেন এই অনুভূতিটা ওনার হচ্ছিল না ওই সময়। এরপর উনি আবার দেখলেন যে কিছুক্ষণ বানরের মতো ওই প্রাণীটা সাঁতার কাটার পর আবার বলের মতো আকার ধারণ করলো, এবং সেটি পানির উপর লাফিয়ে লাফিয়ে পাশে থাকা একটা গাছে উঠে গেল, এবং কিছুটা ওঠার পর আবার বিড়ালের আকৃতি ধারণ করলো। এই জিনিসটা উনি দেখলেন। আর এই জিনিসটা দেখার পর তখন ওনার সেন্স আসে, আরে এটা কি দেখলাম। তখন উনি বেশ ভয় পান। তো যাই হোক, এই বিষয়টা যখন দেখেন তখন ওই অন্যদেরকে কিন্তু এই বিষয়টা বলেছিলেন, ওনার আত্মীয় স্বজনদেরকে বলেছেন যে এরকম একটা জিনিস দেখলেন। তখন অন্য যারা ছিলেন তারা কিন্তু বিষয়টা এটা স্বাভাবিকভাবে নেন নাই, যে এইটা তো এই অবস্থায় গর্ভাবস্থায় এই বিষয়গুলো দেখা তো ভালো নয়, ক্ষতি হতে পারে গর্ভের সন্তানের। তো যাই হোক, বেশ নজরেই দেখেছিলেন যাতে কোনো সমস্যা না হয়। এর মধ্যে কি হয় যে 9 মাসে ওনার গর্ভের সন্তানের বয়স হয়ে যায় আর কি, 9 মাসে ওনার গর্ভাবস্থা পড়ে যায়। হঠাৎ করে ওনার শারীরিক অসুস্থতা দেখা দেয়। আর এই যে নুসাইবাপুর যে দাদি, উনিও কিন্তু একজন ভালো মানের একজন ছিলেন। দায়ী বলতে বোঝায় যে গ্রামে অনেক সময় দেখা যাচ্ছে যে নার্স তো এরকম থাকে না, তখন এই প্রসূতি মায়েদের সেবা করার জন্য যে অভিজ্ঞ মহিলারা থাকেন তাদেরকে দায়ী বলা হয়। তো নুসাইবাপুর দাদি কিন্তু একজন দায়ী ছিলেন। তো উনি হঠাৎ করে শুনতে পেলেন যে নুসাইবাপুর আম্মুর সমস্যা হচ্ছে। তো উনি তাড়াতাড়ি করে চলে আসলেন। আসার পর ওই রাত্রেই নুসাইবা আপুর আম্মু একটা পুত্র সন্তান প্রসব করেন, যার নাম রাখা হয় সুমন। তো পরের দিন যেহেতু ওই বাড়িতে উনি একা, পরের দিন অন্য একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়, তার মায়ের বাড়িতে, মানে নুসাইবাপুর আম্মুর মায়ের বাড়িতে, মানে নুসাইবাপুর নানা বাড়িতে। ওটা কাছাকাছি ছিল আর কি। তো সেখানে নিয়ে যাওয়ার পর কিছু সমস্যা দেখা দেয়। সেটা হলো যে যেদিন নিয়ে গেল তার পরের দিন দেখা গেল যে নুসাইবাপুর যে নানি, উনি ওই বাড়ির পাশে একটা গাব গাছ ছিল, যেই গাব গাছে কোনো ফল ফুল হতো না, সবাই এটাকে পুরুষ গাব গাছ বলতো। তো ওই পুরুষ গাব গাছের নিচে একটা পাগলি টাইপের একটা মেয়ে, সেই মেয়েটাকে তারা চেনেন, ওই গ্রামেরই। সে কোলে করে নিয়ে যাচ্ছে এই নুসাইবাপুর ভাই সুমনকে। তো প্রতিমধ্যে নুসাইবাপুর নানির সাথে তার দেখা। এই তুই এই বাচ্চা কই নিয়ে যাস? নাও নাও,
তোমার জামাই। নাও, আমার জামাই মানে? বলে হ্যাঁ, তোমার মেয়ের বাচ্চা। তুই এটা নিয়ে কোথায় যাচ্ছিস? আর এই গাব গাছের এখানে তুই আসছিস কেন? তখন কোনো কথা না বলে ওই বাচ্চাটাকে তার কোলে দিয়ে হেঁটে চলে যায়। তখন কিন্তু দুপুর সময়, মানে জোহরের ওয়াক্ত হয়ে গেছে, আজান দেয় নাই। উনি বাচ্চাটাকে কোলে নিয়ে আসেন। কোলে নিয়ে এসে বলতেছেন যে আমার নাতি এই অসময়ে এই গাব গাছের কাছে নিয়ে গেল, ওর মা কি করে? মানে নুসাইবাপুর আম্মু সমতা বেগম সে কি করে? উনি বাসায় এসে সোজা চলে যান এই সমতা বেগম আন্টির ঘরে। ঘরে ঢুকে উনি একটা অদ্ভুত দৃশ্য দেখতে পান। এই সমতা বেগম আন্টি মনে হচ্ছে উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন, এমন একটা অবস্থা। যদিও বা ওনাকে ডাক্তার ওষুধ দিয়েছিলেন, হয়তোবা এই ওষুধের প্রভাবেই উনি খুব বেশি করে ঘুমাচ্ছিলেন, কিন্তু না, মনে হচ্ছিল উনি অজ্ঞান হয়ে গেছেন, ওনার কোনো সেন্স নাই। এই বাচ্চাটাকে তাহলে কে নিয়ে গেল? তাও আবার এই সময় গাব গাছের ওখানেই বা কেন? এটা নিয়ে উনি খুব চিন্তিত হয়ে পড়লেন। উনি সমতা বেগম আন্টিকে জ্ঞান ফেরানোর চেষ্টা করলেন, সফল হলেন। তখন তাকে বলা হয় যে এই তোমার ছেলেকে তো নিয়ে যাচ্ছিল। তখন উনি বলেন না তো, আমি কিছু জানি না, কেউ তো আমার কাছে আসে নাই, হঠাৎ করে আমার কি হলো আমি তো আসলে ওইভাবে বলতেও পারি না। ওই রাত থেকেই শুরু হয়ে গেল সমস্যা। এই বাচ্চা রাত থেকে খুব কান্নাকাটি করে, আর রাতের বেলা ওনার ঘরের যেই বেড়া, এই বেড়ার কাছে মনে হয় যে কেউ একজন এসেছে, এই বেড়া ভেঙে ফেলার চেষ্টা করছে, মনে হচ্ছে বেড়া ভেঙে ভেতরে ঢুকে পড়বে, এরকম অবস্থা হচ্ছে। প্রতি রাত্রেই সমস্যা দেখা দিল। আর এই বাচ্চারও এমন সমস্যা দেখা দিল, রাতের বেলা দেখা যাচ্ছে সে লাল বর্ণ ধারণ করে, শরীর নীল বর্ণ ধারণ করে, কখনো কালো কুচকুচে বর্ণ ধারণ করে, কখনো আবার এত ফর্সা সুন্দর চেহারা দেখা যায়। এই বিষয়টা তো স্বাভাবিক নয়। পরের দিন এই নুসাইবাপুর দাদিকে নুসাইবাপুর নানি খবর পাঠান, তারপর আবার নুসাইবাপুর দাদাকেও খবর পাঠান যে আসলে সুমনের অবস্থা তো ভালো না, কেন যেন এরকম হচ্ছে, বেড়াটা রাতের বেলা কে যেন ভেঙে নিয়ে যেতে চায়, সুমন রাতের বেলা কান্নাকাটি করে। তো এই খবর দেওয়ার উদ্দেশ্য ছিল হচ্ছে যে নুসাইবাপুর দাদা কিন্তু টুকটাক ঝাড়ফুঁক জানতেন মসজিদের, যেহেতু মুয়াজ্জিন, ইমাম, খাদেম তিনটা দায়িত্বই পালন করতেন, তো উনি টুকটাক ঝাড়ফুঁক জানতেন। তো ঝাড়ফুঁক জানার পর উনি আসলেন, এসে উনিও বিষয়টা স্বাভাবিকভাবে আসলে মনে করেন নাই। উনি চিন্তা করলেন যে এটাকে তাহুরা ধরছে, তাছাড়া তো এইরকম আলামত হওয়ার কথা নয়। আর তাহুরা জিন বাচ্চাকে সরাসরি চুরি করে নিয়ে যায়, নিশ্চয়ই এরকম একটা সুযোগ সে পেয়েছিল। এরপর স্থানীয় ভালো একজন কবিরাজকে দেখানো হয়। কবিরাজ এসে দেখার পর উনি বলেন, আরে বাচ্চাটার তো কিছুই নাই, সব শেষ করে ফেলছে, এমন সময় আমার কাছে আনা হলো, আমি তো কিছুই করতে পারবো না, তারপরও দেখি কি করা যায়। এরপর উনি কচু গাছের একটা ডগা এটা কেটে নিয়ে আসলেন। কেটে আনার পর ওই বাচ্চার সাইডে উনি মাপ দিলেন, মাপ দেওয়ার পর কিছু ঝাড়ফুঁক করলেন। সকলের সামনেই দেখা গেল যে ওই কচু গাছের ডগাটা 4 আঙ্গুল ছোট হয়ে গেছে। উনি আবারও মাপ দিলেন বাচ্চার মাপের সাথে, দেখলেন যে আসলে 4 আঙ্গুল ছোট হয়ে গেছে, যেটার লক্ষণ ভালো নয়। তার মানে হচ্ছে যে আসলেই তাহুরা একে আক্রমণ করেছে। উনি আবার অন্য আরো একটি কচু গাছের ডগা নিয়ে আবার মাপ দেওয়া শুরু করলেন এবং ঝাড়ফুঁক শুরু করলেন। এবারও দেখা গেল ওই নতুন কচু গাছের ডগাটাও 4 আঙ্গুল ছোট হয়ে গেছে। তখন উনি বললেন, না, এর আর কিচ্ছু নাই, একে বাঁচানো সম্ভব না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তাআলা চাইলে ভালো হবে, তাছাড়া কোনো ঝাড়ফুঁকে কাজ হবে না, ওর সব শেষ করে ফেলেছে, ওকে চিকিৎসা করে কোনো লাভ নাই। তারপরও আসলে মা বাবা তারা তো চেষ্টা করবেনই তাদের সর্বোচ্চটা দিয়ে সন্তানকে বাঁচানোর জন্য, ওনারা চেষ্টা করেছিলেন। তবে মাসখানেক বেঁচে ছিলেন। এক রাত্রে হঠাৎ করে এই যে সুমন, যে এই নুসাইবাপুর সবার বড় ভাই, ওই রাত্রে অদ্ভুত এক ধরনের শব্দ করছে। সাধারণত বৃদ্ধ মানুষরা অসুস্থ থাকলে যেরকম শব্দ করে ওই রকম শব্দ। তো এই শব্দ যখন করছে তখন এই নুসাইবাপুর দাদি উনি বুঝতে পেরেছিলেন যে বিষয়টা স্বাভাবিক নয়। তখন উনি বলছেন যে এই শব্দ করবি না, তাহলে কিন্তু তোর আগুনের ছ্যাঁকা দেবো। যেই না এই কথা বলে আর থেমে যায়। অদ্ভুত ব্যাপার, সে তো এরকম কথা বোঝার কথা নয়।
আগুনের ছ্যাঁকা দেওয়ার কথা শুনলেই কেন থেমে যায়, বিষয়টা রহস্যজনক। ওই রাত্রে হঠাৎ করেই মা মা স্পষ্টভাবে মা মা বলে ডাকতে থাকেন এই সুমন। মাত্র 3 মাসও বয়স হয় নাই তখন, মানে এই অসুস্থতা নিয়ে কিন্তু কয়েক মাস পার হয়ে গেছে। এত ছোট বাচ্চা কিন্তু মা মা শব্দ করার কথা নয়, কিন্তু স্পষ্টভাবে মা মা শব্দ করছিলেন তিনি। ওই রাত্রের পরে আর মাত্র কয়েকটি রাত সুমন জীবিত ছিল, এরপর সে মারা যায়। আসলে ওই কবিরাজ বলেছিলেন যে তার আসলে কিছুই নাই, ভেতরে নাকি সব খেয়ে শেষ করে ফেলেছে এই টাহুরা। মূলত টাহুরার কোলে যেই বাচ্চা একবার যায় তারই অবস্থা খারাপ হয়ে যায়। হয়তোবা তাকে ওইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, পারেনি, কিন্তু কোলে যাওয়ার সাথে সাথে তার যে ক্ষতি করার দরকার ছিল সেটা করে ফেলেছিল। এইভাবেই এই সমতা বেগম আন্টির প্রথম সন্তান মারা যায়। এরপরে তার আরো 2টি সন্তান হয়। এরপরে যে সন্তান হয় তার নাম রাখা হয় রিপন, তারপরে যে সন্তান হয় তার নাম রাখা হয় স্বপন। এই 2 জন স্বাভাবিকভাবে বেড়ে উঠছিল, কোনো সমস্যা হচ্ছিল না। এরপরে আরো একজন সন্তান জন্ম নেয় যার নাম হচ্ছে রাজীব। তো এই রাজীবের বয়স যখন কয়েক মাস, 3 মাস বা 4-5 মাস এরকম হবে আর কি, তো তখন এই রিপন, স্বপন এবং রাজীবকে সাথে নিয়ে এই নুসাইবা আপুর বাবা মা একটা জায়গা থেকে আসছিলেন। তো সন্ধ্যা হয়ে যাচ্ছিল এরকম একটা ভাব। তো নুসাইবা আপুর আব্বু কি করেছেন, আধা কেজি মুড়ি কিনেছিলেন, মুড়ি কিনে আসছিলেন আর কি। তো ওই রাতে বাড়িতে আসার পরই কিছু সমস্যা দেখা দেয়। এই যে রাজীব, তিনি কান্নাকাটি করতে থাকেন, তার শরীরে জ্বর আসে, এরকম একটা অবস্থা। বিষয়টাকে আসলে স্বাভাবিকভাবে ওনারা নিয়েছিলেন, কারণ হচ্ছে যে এমনটা আসলে হওয়াটা কি স্বাভাবিক নয়, বাচ্চাদের তো অসুখ বিসুখ হতেই পারে। এর কয়েকদিন পর হয় কি, এই যে যিনি এই যে রাজীব, যে তাকে কোলে নিয়ে এই নুসাইবাপুর আম্মু একটা জায়গায় গিয়েছিলেন, বেশ একটা দূরে একটা ডাক্তারের কাছে গিয়েছিলেন, মূলত এই অসুস্থতার কারণে একটু জ্বর এসেছিল। তো ডাক্তারকে দেখাতে দেখাতে বেশ দেরি হয়ে যায়। তখন উনি কি করেছেন, ওই দিন তো যেহেতু বাইরে গিয়েছে, একটা নতুন শাড়ি পরে গিয়েছেন, আবার যাওয়ার আগে তেলে ভাজা পিঠা খেয়ে গিয়েছিলেন। এখন দিনের বেলা গিয়েছেন, এটা তো আহামরি খুব বেশি জটিল কিছু না, এই চিন্তা করেই উনি গিয়েছেন। তো ফেরত যখন আসবেন, এদিকে বাসায় তার 2 সন্তান রিপন এবং স্বপন, বাচ্চা দুটো না খেয়ে আছে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তো ডাক্তার দেখানোর পর উনি বাড়িতে যাওয়ার জন্য একটা শর্টকাট রাস্তা ধরেন। শর্টকাট রাস্তা যেদিক দিয়ে ধরেছেন ওইটা মূলত একটা খাল, আশেপাশে ময়লা আবর্জনা আছে, একটা নর্দমার মতো, ওই পাশ দিয়ে উনি যাচ্ছিলেন আর কি। তো ওই দিক দিয়ে উনি অল্প সময়ের মধ্যে বাড়িতে চলেও আসেন। কিন্তু ওই রাত থেকে শুরু হয় একটা সমস্যা। মূলত যে ডাক্তারের কাছে গিয়েছেন সেই ডাক্তারের নাম হলো গোপাল ডাক্তার, বেশ নাম করা এলাকায় ছিলেন আর কি সেই গোপাল ডাক্তার। তো উনি বাড়িতে যখন চলে আসছেন, বাড়িতে চলে আসার পর ওই রাত থেকে শুরু হয় সমস্যা। এই যে রাজীব যিনি, তিনি অসুস্থ হয়ে পড়েন, ভালো হয় না। এরপর বেশ কিছু কবিরাজ দেখানো হয়, কবিরাজরাও কিছু বলতে পারে না, ও হয়তো শুধু টাকা পয়সা নেয়। এরপর আরো একজন কবিরাজ, যতদূর সম্ভব তার নাম বলেছিলেন ওহাব কবিরাজ, তাকে দেখানো হয়। তো উনি যখন দেখেছেন, তখন উনি ওনার মতো করে, ওনার একটা দল আছে, জিকির আজগার করে তার উপর জিন হাজির করেন। যেই জিনটা মূলত আসর করেছিল বলে সন্দেহ করা হচ্ছিল এই রাজীবের উপরে, তাকে হাজির করার চেষ্টা করেন। তো হাজির করতে এক সময় সক্ষম হন। যখন হাজির করা হয় তখন কিন্তু বেশ অনেক ধরনের মিষ্টি রাখা হয়েছিল, ফল রাখা হয়েছিল, কয়েক সের দুধ রাখা হয়েছিল। হাজির হওয়ার পর করে কি, এই সব খাবার খেয়ে ফেলে, এক নিঃশ্বাসে সবটুকু দুধ খেয়ে ফেলে, অন্য খাবারও খেয়ে ফেলে। এরপর বলছে যে এই 2টাকে আমি নিয়ে যাব, আর 2টাকে যদি নিতে না পারি 1টাকে আমি অবশ্যই নেব। এখন কবিরাজ বলছে যে কেন তুই এই 2টাকে নিবি? তখন বলছে যে আমি একটা হিন্দু সন্ন্যাসী গোছের জিন, আমি ওইখানে ওই সময় শুয়েছিলাম, ও নতুন শাড়ি পরে বাচ্চা কোলে নিয়ে ওদিক দিয়ে যাচ্ছিল, আবার ভাজা পিঠা খেয়ে, মানে তেলে ভাজা পিঠা খেয়ে আবার বাড়ি থেকে বের হয়েছিল। ও যাওয়ার সময় আমার শরীরের উপরে পাড়া দিয়ে চলে যায়। একে তো তেলে ভাজা পিঠা খেয়েছে, নতুন শাড়ি পরা ছিল, আর আমার শরীরের উপর পাড়া দিয়ে গেছে, যাতে আমার অনেক ক্ষতি হয়েছে।
ওদের দুইজনকে অথবা যে কোনো একজনকে নিয়ে যেতে পারলেই সেই ক্ষতি আমার পূরণ হবে, সুতরাং একজনকে আমি নেবই। এদিকে কবিরাজ বলছে যে তুমি খাসি নাও, গরু নাও, অন্য কিছু নাও, যা চাও তাই দেব, কিন্তু ওকে নিও না। তখন বলছেন যে না, আমি নেবই। এদিকে ঝাড়ফুঁক শুরু হয়েছে, রুকিয়া শুরু হয়েছে। সেখানে এই যে যেই স্বপন, যিনি মানে নুসাইবা আপুর ওই সময়ের যিনি মেজ ভাই, সুমন ভাই তো মারাই গেছেন অল্প বয়সেই, কয়েক মাস বয়সে। এরপর তো রিপন, স্বপন, রাজীব, তাহলে মেজ ভাই হয় হচ্ছে স্বপন। স্বপন ওখানে উপস্থিত ছিলেন, তার সমস্যা শুরু হয়ে যায়। ওই ঝাড়ফুঁকে এই রাজীব সুস্থ হলেও স্বপন ভাইয়ের সমস্যা শুরু হয়ে যায়। আবার ঝাড়ফুঁক করানো হয়, সেই কবিরাজকে আনা হয়। তখন ওই জিনটা বলে আমি এই ছেলেটাকে নিয়ে যাব, মানে স্বপনকে নিয়ে যাব। আবার ঝাড়ফুঁক করা হয়, তখন রাজীবকে ধরে। আবার ঝাড়ফুঁক করানো হলে বলে আমি রাজীবকে নিয়ে যাব। এইভাবে কোনোভাবেই কিছু হচ্ছিল না, একজনকে ছাড়ে তো আরেকজনকে ধরে। বলা হলো যে একজনকে সে নেবেই। এখন কোনোভাবেই এই জিনটাকে মানানো যাচ্ছে না, তার সাথে নাকি ওই কবিরাজ পেরে উঠবে না। রুকিয়ার একটা পর্যায়ে নাকি ওই জিনটা এই কবিরাজের ঘাড় চেপে ধরে, এবং এমন ভাবে চেপে ধরে বলে যে তুই যদি আর একবারও এই বিষয় নিয়ে তেরিবেরি করিস তাহলে তোর ঘাড় আমি মটকে দেব, তোর বাঁচার উপায় নেই, আমি একটাকে নেবই। এখন বল আমি কোনটাকে নেব? ওই পরিবারের সদস্যদের কাছে জিজ্ঞেস কর যে সিদ্ধটাকে নেব না কাঁচাটাকে নেব। সিদ্ধটা না কাঁচাটা, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে স্বপন ভাই যিনি, উনি তো বেশ বড় ছিলেন তখন, আর এই যে রাজীব যিনি, উনি তো একদম নবজাতক। তাহলে কোনটাকে নিবেন? নবজাতক বলতে ওই সময় বয়স ওনার 3-4 মাস বা 6 মাস এরকম আর কি। এখন কোনটাকে নিবেন? তখন এই নুসাইবা আপুর দাদি বলেন যে এই স্বপনকে আমি এত কষ্ট করে বড় করলাম, আর রাজীব তো কেবল শিশু, সুতরাং সিদ্ধটাকে আমি নিতে দেব না, নিলে কাঁচাটাকেই নিয়ে যাক। আসলে মনের কষ্টেই তারা বলেছেন, কেউ কি চায় যে একটা প্রাণ নিয়ে যাক সেই অনুমতি দিতে? কেউ চায় না, কিন্তু তারপরও বাধ্য হয়েছিলেন তারা। এর কয়েকদিন পরই এই রাজীব মারা যান। এভাবেই এই নুসাইবা আপুর 2 ভাই মারা গিয়েছিলেন। এরপর এই যে যিনি স্বপন, ইনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। ঝাড়ফুঁক করার একটা পর্যায়ে দেখা গেল ওই যে দুষ্টু জিনটা, এইটা আবার এই স্বপন ভাইয়ের উপর আসর করেছে। তার মানে হচ্ছে রাজীবকে হত্যা করার পরও সে ক্ষান্ত হয় না, সে আবার স্বপনকে ধরেছে। স্বপন ভাইকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা শুরু হয়ে যায়। একটা পর্যায়ে এই স্বপন ভাইকে তার দাদির কাছে দিয়ে দেয়া হয় যে দাদি মানুষ করুক, উনি ওনার মতো করে এটাকে বড় করুক। অনেকে পরামর্শ দিয়েছিলেন, বেশ কিছু কবিরাজ পরামর্শ দিয়েছিলেন। পরবর্তীতে স্বপন ভাইকে তার দাদির কাছে দিয়ে দেওয়া হয়, সেখানে উনি বড় হতে থাকেন। আল্লাহর রহমতে স্বপন ভাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এরপর আরো 2 জন ভাই হয়েছে, যার নাম হচ্ছে সজীব এবং নয়ন। সবার ছোট যে নয়ন, আমরা আগে যে ঘটনাটা বলেছি সেটা হলো নয়ন ভাইয়ের সাথে। এরপরে আরো একজন মেয়ে সন্তান হয়েছিল, তিনি মারা গিয়েছিলেন। তারপরে এই নুসাইবা আপু, তারপরে আর কোনো সন্তানাদি হয়নি। এখন যারা জীবিত আছেন তারা হচ্ছেন রিপন, স্বপন, সজীব, নয়ন এবং নুসাইবা, এই 5 জন এখন আছেন। প্রিয় লিসেনার্স, আসলে একটা ব্যাপার, সেটা হলো যে এই যে আমরা বলি কুসংস্কার, গ্রামের লোকজন এইটা বলে, ওইটা বলে, এটা করতে মানা করে, ওইটা করতে মানা করে, আসলে ওনাদের একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। এই ধরনের ঘটনা যারা প্রত্যক্ষ করেছেন তারা তো বলবেনই যে দুপুরবেলা এরকম জায়গায় যেও না, গর্ভাবস্থায় এরকম ময়লা আবর্জনা যেখানে আছে সেই রাস্তা দিয়ে এসো না, এরকম তো বলবেনই। এটা কুসংস্কার নয়। এই সমস্ত জায়গাগুলোতে দুষ্টু জিনেরা আস্তানা গেড়ে থাকে, আর ছোট বাচ্চা এবং নারীরা এই ধরনের জিনের আক্রমণের শিকার সবচাইতে বেশি হয়। আর টাহুরা জিনের ঘটনা তো আমরা এর আগেও বলেছি, এগুলো কি দুর্ধর্ষ প্রকৃতির হয়। এদের টার্গেটই থাকে শুধু বাচ্চাদেরকে তারা নিয়ে যাবে। বাচ্চাদেরকে যদি তারা নিয়ে যেতে পারে সেটাকে তো খেয়ে ফেলবে, আর যদি একবার নজর দিয়ে ফেলে তাহলে ওর ভেতরে সবকিছু শেষ করে ফেলবে, যেটা হয়েছিল এই সুমনের সাথে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি 34 মিনিটের একটি অডিও ক্লিপ ছিল। আমি জানি না সমতা আন্টি যখন শুনবেন আমি ঠিকঠাক মতো বলতে পেরেছি কিনা। আমি যদি কোথাও ভুল বলে থাকি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।
আমি যতটুকু বুঝতে পেরেছি আমি সেভাবে উপস্থাপন করলাম, আশা করছি লিসেনাররাও বুঝতে পেরেছেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা, আর এই ঘটনার মাধ্যম দিয়েই আমরা আমাদের এবারের মুন্সিগঞ্জ স্পেশাল এপিসোডের সমাপ্তি টানতে চাই। তবে সমাপ্তি টানলেও মুন্সিগঞ্জের ঘটনা কিন্তু শেষ হচ্ছে না, আমাদের পাইপলাইনে আরো কয়েকটি ঘটনা রয়েছে মুন্সিগঞ্জের। আমরা সময়ের অভাবে আজকে দিতে পারলাম না, কারণ আজকে 21শে ফেব্রুয়ারি অনেক ব্যস্ততা ছিল। আজকে আমার প্রতিষ্ঠানে বিভিন্ন প্রোগ্রাম ছিল, সেটাতে অ্যাটেন্ড করতে হয়েছে, যেহেতু রাষ্ট্রীয় প্রোগ্রাম অ্যাটেন্ড করতেই হবে। তারপর বইমেলাতে গিয়েছি, সেখানে আপনারা অনেকেই এসেছিলেন। আমি চেষ্টা করেছি সবার সাথে কথা বলার জন্য, সবার সাথে কথা বলতে আসলে ওইভাবে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত, এত আমার প্রাণপ্রিয় লিসেনারদের ভিড়ে আমি কার সাথে কতটুকু সময় দিব ঠিক বুঝে উঠতে পারি না। তারপরও আপনারা যে এসেছেন, দেখা করছেন, কথা বলছেন, বিভিন্ন ঘটনা নিয়ে প্রশ্ন করছেন, জিজ্ঞেস করছেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু আমাদের এই জেলা ভিত্তিক যেই ফ্যানমিট গুলো, এগুলো অব্যাহত রাখবো ইনশাল্লাহ। কেন রাখবো সেটা আমরা বলি। কারণ হচ্ছে আমরা ইউটিউবে ঘটনা আপলোড করি, আমরা ঘটনা আপলোড করছি, আপনারা শুধু আমার কণ্ঠটাকে শুনতে পারছেন, আবার আপনারা শুনছেন। আমরা আসলে কেউ কাউকে সচরাচর দেখি না। যাদের কাছ থেকে ঘটনা পাচ্ছি তাদেরকে কি আমরা একবারের জন্য দেখার আগ্রহ প্রকাশ করতে পারি না? যাদের ঘটনা আমরা প্রচার করছি তারা কি আমাদের সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করতে পারেন না? এই পারস্পরিক দেখা সাক্ষাৎ আমাদের মধ্যে আন্তরিকতা, হৃদ্যতা এবং বন্ধনকে সুদৃঢ় করে। আমরা আমাদের লিসেনারদের সাথে এই বন্ধনকে আরো দৃঢ় করতে চাই। এই জন্য আমরা আমাদের এই ফ্যানমিট যেটা, এটা ইনশাল্লাহ চালিয়ে যাব। প্রিয় লিসেনার্স, আপনারা পরবর্তী যেই ফ্যানমিট হবে সেটা ইনশাল্লাহ জানতে পারবেন কোথায় হবে। সেখানে ইনশাল্লাহ আরো অনেকের উপস্থিতি আমরা কামনা করছি। প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে সত্যি আমরা কৃতজ্ঞ। আমরা ফ্যান বলতে এটি একটা শব্দ মাত্র, এটি প্রচলিত একটি শব্দ, কিন্তু আসলে আমরা পারস্পরিকভাবে প্রত্যেকেই প্রত্যেকের ফ্যান। আমরা আপনাদের ঘটনার ফ্যান, আপনারা আমাদের চ্যানেলের ফ্যান। আসলে আমরা একে অন্যের পরিপূরক। আমরা কেউ স্বয়ংসম্পূর্ণ ওইভাবে নই। স্বয়ংসম্পূর্ণ যদি কেউ থেকে থাকেন সেটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমরা প্রত্যেকেই একে অন্যের প্রতি নির্ভরশীল। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় এতটুকু পথ আসতে পেরেছি এবং আপনাদের সাথে এইরকম গেট টুগেদার আরো অনেকবার ইনশাল্লাহ করতে চাই এবং ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রিয় লিসেনার্স, বিদায় নিচ্ছি। তবে আমাদের মুন্সিগঞ্জ স্পেশালের আরো কয়েকটি ঘটনা আমরা অন্য কোনো একটি এপিসোডে ইনশাল্লাহ নিয়ে আসব। সময়ের অভাবে আজকে সবগুলো ঘটনা উপস্থাপন করতে পারলাম না বলে দুঃখিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামীকাল আমাদের নতুন একটি সেগমেন্ট শনির রাত আসতে যাচ্ছে।